আসসালামু আলাইকুম সবাইকে, অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন ভাই? আপনাদের পড়াশোনার অবস্থা কি? কি ক্লাস আগে একবার হয়েছিল না? ওকে, আসেন। ওকে, ন্যারেশনের বাংলা আগে বলেন তো। মানে যারা অনলাইন অফলাইনে আছেন একটু ন্যারেশনের বাংলাটা আগে বলেন, ঠিক আছে? তারপর শুরু করা যাক। ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 8 কত বছর পড়ছেন? 5 আর 2 7 বছর পড়ছেন না ন্যারেশন? সমস্যা নেই, আসেন। আগে বলেন ন্যারেশনের বাংলা বলেন। না, আমার আজকে আসার কথা ছিল না। আমি মানে কার্ডিয়াক পেইন, মানে হার্টে ব্যথা করতেছে। ক্লাস কতক্ষণ টানতে হবে আমি জানি না। মানে রেস্টে থাকবো কয়েকটা দিন বা কয়েকটা মাস হইতে পারে। আসেন, ন্যারেশনের বাংলা আপনারা বলেন উক্তি, তাই না? আচ্ছা, একটু বলেন তো, ন্যারেশনের বাংলা যদি উক্তি হয় তাহলে স্পিচের বাংলা কি? স্পিচের বাংলা যদি বক্তব্য হয় তাহলে লেকচারের বাংলা কি? শুনে না, সিমিলার থাকতে পারে না। এই স্পিচ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা কি ইনডিরেক্ট, এই তো। তাহলে স্পিচের ক্ষেত্রে যখন ডিরেক্ট বলে ইনডিরেক্ট বলে, ডিরেক্ট মানে কি প্রত্যক্ষ আর ইনডিরেক্ট মানে কি পরোক্ষ। এই ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার যে পদ্ধতি অথবা এই উল্টাটা করার যে পদ্ধতি, এটাকে বলা হয় ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে, দেখেন ন্যারেশন কথার উৎপত্তি কই থেকে? ন্যারেট থেকে। ন্যারেট মানে কি? বর্ণনা করা। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই ন্যারেট মানে বর্ণনা করা। কি বর্ণনা করা? অন্য কারো কথা আমি আড়ি পাইতে শুনছি, সেই কথাটা আরেকজনকে বর্ণনা করার নামই হচ্ছে ন্যারেশন। মানে একটা হারাম কাজ করা। আমার কথা বুঝছেন? মানে দুইজন মানুষ কথা বলছে, আমি ওখানে আড়ি পেতে শুনছি বা যাই হোক জ্ঞানে অজ্ঞানে শুনছি, শোনা বড় হয়েছে, তার কথা আরেক জায়গায় গিয়ে বলতেছি। তাহলে এই কামটা কি হালাল না হারাম? পড়ার দরকার আছে? আল্লাহ হাফেজ। তাহলে এই ন্যারেট থেকে আসে কি ন্যারেশন। এখন আসেন, এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট অথবা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করার যে পদ্ধতি, তাকে কি বলা হয়? ন্যারেশন বলা হয়। এই জন্য ন্যারেশনের নাম হচ্ছে উক্তির পরিবর্তন। ন্যারেশনের বাংলা কি? উক্তির পরিবর্তন। আবার আবেগের কারণে বললেন না ন্যারেশনের বাংলা বাচ্চ। বাচ্চ ইংলিশ কিন্তু ভয়েস। ওই যে বলেন না ভয়েস চেঞ্জ, এটা হচ্ছে বাচ্চ পরিবর্তন। বাচ্চ বলতে হচ্ছে একটা সহজ কথাকে ঘুরে আরেকভাবে বলা, যে আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, একই তো জিনিস, দূরে তোমার পেটাই যাইতেছে। এটা তো কোয়াসিভেসিভ না। হ্যাঁ, দূরেই তো, ওটা তো আগেই বললাম, এই তো। আচ্ছা, এখন যে জায়গাটা আমরা সবচেয়ে বেশি প্যাচটা লাগাই হচ্ছে, আপনারা অনেক সময় ভয়েস করতে গিয়ে ন্যারেশন করে বসে থাকেন, আবার ন্যারেশন করতে গিয়ে ভয়েস করে বসে থাকেন। এই ব্যারাম আপনাদের আছে, ঠিক আছে? এই ব্যারামটা আগে একটু সবার আগে জিনিস ক্লিয়ার করেন। একটা নোট আগে লিখেন, সবার আগে নোট লিখবেন। নোট কি? সেটা হচ্ছে ন্যারেশন করার সময়, যখন ন্যারেশন করবেন, ন্যারেশন করার সময় টেন্স পরিবর্তিত হয়। কোন টেন্স পরিবর্তিত হয়? ওই ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা পরিবর্তিত হয়। ন্যারেশন করার সময় টেন্স পরিবর্তিত হয়, কিন্তু একটা কথা লিখবেন, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কখনোই টেন্স পরিবর্তিত হয় না। এই কথাটা মনে রাখবেন,
যে ভয়েস চেঞ্জে কখনো টেন্স পরিবর্তন হবে না। আপনাকে কন্টিনিউয়াস দিলে কন্টিনিউয়াস রাখতে হবে, পারফেক্ট দিলে পারফেক্ট লাগবে। অনেক প্যাস লাগে ভাই। আমার সবচেয়ে বিরক্তিকর টপিক পড়াইতে ভাল লাগে না হচ্ছে ভয়েস এন্ড ন্যারেশন। কি ছিল আমি জানি না, কিন্তু আমার খুব বিরক্ত লাগে এই দুটো পড়াইতে। কারণ ক্লাস 6, 7, 8, 9, 10 ইন্টারমিডিয়েট পড়ছেন না? আরে 5টা বছর ন্যারেশন পড়েন নাই, অনার্সের 4 বছর আর মাস্টার্সের 1 বছর, তাতে ভুলে গেছেন। ওই জিনিসগুলো প্র্যাকটিস রাখলেই তো হয়েছে, তাহলে তার কোচিং এর টাকাটা দেওয়া লাগে না। লাগে এখন ওকে লেখা শেষ তো। ক্লাস 6, 7 এ 7 বছরে যা শেখেন নাই সেটা কি মনে করেন যে 6 মাসে হবো? বুঝে এই যে আপনারা তাহলে একটা কাজ করেন, নীল খেতে যান, 30 দিন ইংরেজি শিখুন, একটা বই কিনে আনেন, ফাটা ইংলিশ কই দিচ্ছেন দেখবেন আইএলটিএস 7। আচ্ছা আসেন এখন এই ন্যারেশনে দেখবেন সাধারণত কিভাবে থাকে। মানে যে কোনো ন্যারেশন এইভাবে থাকতে দেখছেন না, এটা আগে না, সাধারণত ন্যারেশন এইভাবে থাকে। তো এই যে সাপোজ এরকম থাকে, হি সেড টু মি, কথার কথা, আই উইল ডু ইট। এখানে একটু কথা বুঝেন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম একটা জিনিস দেখবেন প্রত্যেকটা ন্যারেশনের দুটো অংশ থাকবে। একটা কি, এই যে হি সেড টু মি, সে আমাকে বলল, এই ভার্বটার মাধ্যমে আপনি কথা বলা শুরু করছেন, তাই না? বা তার কথা শুরু হয়ে এটা বলছেন, অর্থাৎ এই ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই ভার্বের মাধ্যমে রিপোর্ট করা শুরু করছেন যে সে কি বলছে। মানে আপনি আরবিতে যা শুনছেন সেটা রিপোর্ট করা শুরু করছেন আরেকজনের কাছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই ইনভার্টেড কমার মধ্যে কোনটা থাকে, এটা হচ্ছে এই ব্যক্তির কথা বা সাবজেক্টের কথা। এই সাবজেক্টের কথাটা কোথায় থাকে? ইনভার্টেড কমার মধ্যে থাকে। সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, মানে যে কথাটা অন্যকে বলা হবে বা ন্যারেট করা হবে। তাহলে ন্যারেশন অংশ কয়টা? 2টা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, আরটা কি রিপোর্টেড স্পিচের অংশ। কথা বুঝতে পারছেন? আর এই কথাটা কিন্তু সাবজেক্টের কথা, ঠিক আছে? এখন সাবজেক্ট যখন কথা বলছে, এখানে কথা বলছে কে? হি। তাহলে এখানে আই ধরে কথা বলছে না, তাহলে এই আইটা মূলত কি বলেন তো? এই আইটা হচ্ছে হি। কেননা তাহলে পার্সন কয়টা দাঁড়াইলো আমার? 3টা পার্সন। একটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর কি থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কাকে গিয়ে ধরবে? সাবজেক্টকে। সেকেন্ড পার্সন গিয়ে ধরবে অবজেক্টকে। থার্ড পার্সন বজায় থাকবে, কোনো চেঞ্জ হবে না। কারণ এটা যেহেতু মানে সাবজেক্টেরই কথা, তাহলে সে যদি ফার্স্ট পার্সনের কথা বলে, মানে আমার নিজের কথা বলে, তাহলে কি কারই কথা বলতেছে? কথা কি বুঝা গেছে? যদি এখানে থাকতে ইউ, তাহলে এই ইউটা কারে বুঝাইতো? অবজেক্টকে, কারণ সে আমাকে বলতেছে। কথা কি বুঝতে পারছেন এটুকু? তাহলে পার্সন কয়টা? 3টা। ফার্স্ট পার্সন মানে আমি সংক্রান্ত যা কিছু, সেকেন্ড পার্সন কোনটা? তুমি সংক্রান্ত যা কিছু, আর তোমার আমার বাইরে পৃথিবীতে যা থাকবে সবে কি থার্ড পার্সন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এটুকু লেখা শেষ করছেন? এখন ন্যারেশন করার সময় সাধারণত যেটা হয়, আপনাদের ক্লজের ক্লাস কি হয়েছিল বা একটু ধারণা কি আছে? একটু দেখেন তো ভাই, আমরা যখন কথা বলবো তখন এভাবে করি না? দেখেন আমার সাথে একটু করেন। হি সেইড টু তুলে গিয়ে কি বসাই? বসাইলাম টোল্ড। কাকে বলছে? মি। তাহলে দেখেন তো এটা একটা সাবজেক্ট ভার্ব যুক্ত অংশ না? এটা একটা কি সাবজেক্ট ভার্ব। আবার দেখেন আই উইল ডু ইট, এটা কি আরেকটা সাবজেক্ট ভার্ব না? তাহলে এই সাবজেক্ট ভার্ব যুক্ত অংশকে কি বলা হয়? ক্লজ বলা হয়। আমার এটাকেও কি বলা হবে? ক্লজ। তাহলে দুটা ক্লজকে যুক্ত করার জন্য কিছু একটা লাগে, এই কিছু একটা নাম কি বলা হয়? কনজাংশন। এই কিছু একটা নাম কি? কনজাংশন। কথা কি বুঝতে পারছেন? যেটাকে আপনারা লিঙ্কার হিসেবে বলেন, বা ওই যে বলেন না ইনভার্টেড কমা তুলে গিয়ে দ্যাট বসে, এটা বসে। অ্যাকচুয়ালি ইনভার্টেড কমা তুলে গিয়ে বসে না। যখন আমরা বর্ণনা করি তখন ইনভার্টেড কমাটা বসে না, বর্ণনা তো করতেছি, তাই না? কারণ ন্যারেট মানে কি? বর্ণনা করা। তাহলে বর্ণনা করার সময় ইনভার্টেড কমাটা বসে না, তখন কি করি? ইনভার্টেড কমার বদলে কি বসাই? একটা কনজাংশন বসে। কিন্তু মূল ব্যাখ্যা কোনটা? মূল ব্যাখ্যা হচ্ছে
এটা একটা ক্লজ, মানে সাবজেক্ট ভার্ব যুক্ত অংশ। এটা কি আর একটা ক্লজ। দুটো ক্লজকে যুক্ত করার জন্য কি লাগবে? কনজাংশন লাগবে। এখন এই কনজাংশনটা পরিবর্তন হয়, টেন্স সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। কথা বুঝতে পারছেন? আগে বলেন বেসিক ক্লিয়ার কিনা, এইটু ক্লিয়ার আপনারা? তাহলে এখন আমাদের একটু জানা লাগবে যে হচ্ছে, দেখেন তো আমরা সেড টু তুলে গিয়ে কি বসালাম? টোল্ড। আচ্ছা, টোল্ড না দিয়ে অন্য কিছু কেন দিলাম না? কারণ এই ইনভার্টেড কমার মধ্যে যা আছে এই সেন্টেন্সটা দেখতে হবে কোন সেন্টেন্সে আছে। এটা যদি থাকে অ্যাসার্টিভ মানে কি বিবৃতিমূলক, তাহলে সেটা হবে কি টোল্ড। যদি থাকে প্রশ্ন করতে তাহলে কি দিতাম? আস্কড। এই তো। আবার ইম্পারেটিভ থাকে আরেকটা কিছু দিতাম। অর্থাৎ এই যে ইনভার্টেড কমার মাধ্যমে সেন্টেন্সটা থাকে এই সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এখন বলেন সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স কত প্রকার? আচ্ছা, যদি কেউ প্রশ্ন করে সেন্টেন্স কত প্রকার, প্রথম প্রশ্ন আসবে হচ্ছে কিসের ভিত্তিতে বলছেন? অর্থ নাকি গঠন? যদি বলা হয় অর্থ তাহলে উত্তর হচ্ছে পাস, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ আর কি এক্সক্লেমেটরি। আর যদি হয় গঠন তাহলে উত্তর কত? 3। কি কি? সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। তাহলে এখন একটু আসেন আমরা এখন দেখব যে কোনটা থাকলে কি চেঞ্জ হয়। ঠিক আছে, ওকে। এই যে আমার চেঞ্জ গুলো সব এখানে একসাথে দেওয়া আছে। কিরকম? এগুলো একটু অনেক হিজিবিজি লেখা লাগতে পারে, কিন্তু আমি সহজ করে দেই। যদি আপনার সামনে বাক্যটা থাকে কি অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা কি নেগেটিভ। সেটা অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ থাকে, আপনি কনভেনশনে কি বসাবেন? দ্যাট। মানে দুটো অংশ যে মাঝখানে যেটা বলেন ছোটবেলা থেকে তো এটাই জেনে আসছেন, ইনভার্টেড কমা তুলে গিয়ে যেটা বসে। আচ্ছা, যারা ক্লাস করতেছেন আমি আপনাদেরকে স্ক্রিনশট নিতে বলবো, পরে নেন আর আপনারা ছবি তুলেন না, আপনারা লিখেন খাতায়। লিখবেন না ছবি তুলবেন? যদি ছবি তোলেন তাহলে আমার একটা অনুরোধ আছে, অনুরোধ হচ্ছে বাসায় গিয়ে লিখবেন। যদি এই ইমান ঠিক থাকে তাহলে ছবি তোলেন, আর যদি মনে করেন যে না আমার ইমান নড়বড়ে আমি তুলিতে পারিব না, তাহলে ভাই ছবি তুলেন না, পরে তোলেন, পরে তোলেন, পরে তোলেন। আচ্ছা, তাহলে কনজাংশন হিসেবে কে বসে? দ্যাট। রিপোর্টিং ভার্বের জায়গায় কি কি বসানো যায়? সেইড বসানো যায়, টোল্ড বসানো যায়। আর অ্যাসার্ট মানে হচ্ছে উদ্ধৃত করা বা বিবৃত করা। অ্যাসার্ট কিন্তু একটা ভার্ব, বিবৃত করা। এই অ্যাসার্ট একটা ভার্ব, এখান থেকে আসছে অ্যাসার্টিভ। ঠিক আছে, নেক্সট আসেন। যদি থাকে ইন্টারোগেটিভ, এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ভাবে গঠন করা হয়। কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে দেখবেন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আর একটা দেখবেন ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়। খেয়াল করছেন এটা? আবারও বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় দুই ভাবে, একটা হয় অক্সিলারি ভার্ব দ্বারা, আর একটা কি ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে বসাবেন কি ইফ অথবা ওয়েদার, অথবা আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড বসাই দিবেন। কথা বুঝেন? যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় প্রশ্ন তাহলে বসাবেন কি ইফ অথবা ওয়েদার। ওয়েদারটা বাদ দিয়ে চিন্তা করেন, ইফ দ্বারা বেশি আসে। তবে যেহেতু এমসিকিউ কোশ্চেন তো কোন সময় কি আসবে আমি জানি না, এই জন্য আমরা কি করি এটা সহ বলে দিই। ঠিক আছে, ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড থাকলে কি বসে? ডাব্লিউএস ওয়ার্ড। আর কোশ্চেনে কি বসে? আস্কড বসানো যায় মানে ভার্ব হিসেবে, কোশ্চেন বসানো যায়, ইনকোয়ার্ড বসানো যায়। লাস্টটা লাগবে না, আস্কড আর কোশ্চেন এই দুটোই এনাফ। থাকলে দেন, থাকলে দেন, কোনো সমস্যা নেই, কারণ আপনারা সম্মিলিতভাবে আমার চেয়ে অনেক বেশি কোশ্চেন দেখছেন। ঠিক আছে, লেখা শেষ, নেক্সটে আসেন। যদি থাকে ইম্পারেটিভ তখন কনজাংশন হিসেবে কিছু বসবে না, বসবে কি 2+V1, মানে এখানে কনজাংশনটা লাগে না, আমরা ইনফিনিটিভ বানায় দিই। 2+ কি বসে? V1। এখন আসেন ভার্বে কি কি বসে? যদি বোঝায় উপদেশ তাহলে কি বসে? অথবা সাজেস্ট। যদি এই কমান্ড, সাধারণত যখন দেখবেন ওই বাহিনী থাকে না, বাহিনীগুলোর ক্ষেত্রে কমান্ড আসে,
যেমন ক্যাপ্টেন, তারপরে হইতে পারে হচ্ছে লেফটেন্যান্ট, আরো অনেক কিছু। ঠিক আছে, ফরবেইড মানে কি ভাই? এগুলো কিন্তু সবগুলো আমি পাস্ট ফর্মে লিখছি, এটা জিনিস খেয়াল করছেন? আমি কিন্তু প্রেজেন্ট ফর্মটা লিখি নাই, নিষেধ করা। এই ফরবেইড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফরবিড, সেকেন্ড ফর্ম কি ফরবেইড, আর থার্ড ফর্ম হচ্ছে ফরবিডেন। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি আছে, অর্ডার্ড, মানে হচ্ছে ইয়া করা, আদেশ দেয়া। তাহলে এই পাঁচটার যে কোনো একটা বসবে, সেটা এখন আপনাকে বাক্যটা পড়ে বুঝতে হবে যে কি বলা আছে, নাকি উপদেশ দিচ্ছে নাকি কমান্ড দিচ্ছে। নেক্সট আসেন, অপটেটিভে কি বসে, দ্যাট, আর রিপোর্টিং ভার্বে কি বসে, উইশ অথবা হচ্ছে প্রে, যে কোনো একটা। তবে মনে রাখবেন কখন উইশ কখন প্রে, যদি সৃষ্টিকর্তার কথা উল্লেখ থাকে, সেটা যে কোনো সৃষ্টিকর্তা হইতে পারে, সেটা যে কোনো ধর্মের হইতে পারে, যে কোনো জাতের হইতে পারে, যে কোনো সৃষ্টিকর্তার কথা যদি উল্লেখ থাকে তখন বসাবেন কোনটা, প্রে। আর যদি ধর্ম যদি না থাকে, মানে কোন মানে আল্লাহ হোক, ঈশ্বর হোক, যা কিছু হোক, সেটা যদি না থাকে তখন বসাবেন কোনটা, উইশড। কারণ ব্যক্তির কাছে প্রার্থনা করা যায় না, কথা বুঝতে পারছেন? প্রার্থনা করতে একমাত্র সৃষ্টিকর্তার কাছে। লিখেন, আমি একটা ইয়ে দিই, পরেগুলো আমি বুঝাবো। আগে উপরে চারটা বুঝছেন কিনা বলেন, এই চারটা বুঝছেন? একটু দাঁড়ান তো। এখন আপনারা একটু ছবি তুলে নিতে পারেন। অনলাইনে যারা আছেন আপনাদের স্ক্রিনশট পার্টি মারেন, স্ক্রিনশট। আর ক্লাস রেকর্ড করা থাকে না আপনাদের, পরে দেখতে পারেন, সমস্যা কি? আপনারা যে বাসায় গিয়ে পড়তে বসেন এই তো অনেক বেশি। ক্লিয়ার দেখা যাচ্ছে না, তাহলে ভাই আপনার নেটের সমস্যা। লিখা শেষ? এখন আসেন এক্সক্লামেটরি থাকলে বসে কি, দ্যাট। কিন্তু ঝামেলা হচ্ছে রিপোর্টিং ভার্বে করার সময় দেখবেন ফন্ট অনেক ছোট। হ্যাঁ, ফন্ট অনেক ছোট, কারণ আর কিছু করার ছিল না এক পেজের মধ্যে আটাইতে গিয়ে। যদি ইনভার্টেড কমার মধ্যে কি থাকে, ব্রাভো, ব্রাভো মানে হচ্ছে পিঠ চাপে দেওয়া বা বাহবা দেওয়া, তখন আপনাকে ভার্ব হিসেবে আনতে হয় কোনটা, অ্যাপ্লডেড, এ ডাবল পি এল এ ইউ ডি, লাস্টে ইডি যোগ করে দেই। এই অ্যাপ্লডেড মানে হচ্ছে বাহবা দেয়া। কথা কি ক্লিয়ার? নেক্সটে আসেন, এলাস থাকে না মাঝে মধ্যে, এলাস থাকে দিতে হয় দুঃখে কথাটা বললো, তাহলে দুঃখ মানে কি, দুঃখ প্রকাশ করলো, তাহলে এক্সক্লেইমড ইন সরো অথবা গ্রিফ। সরো মানেও দুঃখ, গ্রিফ মানেও কি দুঃখ। যদি খুশি হয় তাহলে খুশিটা কি আনন্দের সহিত বলে, এই জন্য কি হয় এক্সক্লেইমড ইন অথবা উইথ জয়, মানে খুশি নিয়ে বলছে। আর এটা কি থাকে দেখবেন, ডাব্লিউএস ওয়ার্ড। ডাব্লিউএস ওয়ার্ড বলতে হয় হোয়াট থাকে, নয়তো হাউ থাকে, যে কোনো একটা থাকবে। যদি হোয়াট অথবা হাউ থাকে তাহলে বসাবেন এক্সক্লেম ইন ওন্ডার, মানে বিস্ময়ের সহিত। ব্রাভো মানে কি বাহবা দেওয়া, তাহলে অ্যাপ্লডেড। আর তারপরে হচ্ছে হুররা মানে কি খুশি হয়েছেন, তাহলে এক্সক্লেম ইন জয়। যদি দুঃখবান তাহলে কি দিবেন, এক্সক্লেম ইন সরো। যদি আশ্চর্য হন তখন কি এক্সক্লেম ইন অথবা উইথ ওন্ডার। আর একটা ক্ষেত্র হয় যদি থ্যাঙ্ক থাকে, যে কোনো থ্যাঙ্কস, তাহলে ভার্ব হিসেবে কি বসাবেন, ডিরেক্ট থ্যাঙ্কড। যদি থাকে কংগ্রাচুলেট বা কংগ্রাচুলেশন, যে কোনো কিছু থাক না কেন, তখন বসাবেন কি কংগ্রাচুলেটেড। মনে রাখবেন কংগ্রাচুলেটের সাথে একটা কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে। কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, কখনো ফর দিবেন না, আবেগের তারা না, কিন্তু ফর আসে আগে। আমি লেখার সময় বলি কংগ্রাচুলেশন ফর ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, সেই ভাব লাগে, কিন্তু কথা হচ্ছে কংগ্রাচুলেশন হয় কি অন। আর একটা আছে গুড প্লাস টাইম, যেমন মাঝে মধ্যে গুড নাইট দেন না আপনারা বিভিন্ন মানুষকে, ঘুম থেকে উঠে গুড মর্নিং দেন, তখন কি দিতে হয় উইশড। যারা গুড মর্নিং জানাইছেন তারে লাস্টে ওই গুড মর্নিং দেওয়া লাগে। জাস্ট ছবি তুলে রাখেন, আমি আপনাকে কিছু কোশ্চেন সলভ করাবো, তাহলে ক্লিয়ার হবেন, বা স্ক্রিনশট দিয়ে রাখেন।
ছবি তুলেছেন আপনারা? ওকে, 1 মিনিট একটু রিভাইজ দেন তো, যা দেখছেন বা যা পড়ছেন। হ্যাঁ, বিবৃত করা বা উদ্ধৃত করা। গুডটা আরেকবার বলেন, আমি হচ্ছে উদাহরণ দিয়ে পরে বোঝাচ্ছি ভাইয়া, সমস্যা নাই। ওকে, শেষ। নতুন কারা কারা আজকে? কেউ কি আসেন যে নতুন? আচ্ছা, সামটাইমস পাপি, সামটাইমস না। রোজা কি রান্না বান্নার দায়িত্ব পড়ছিল নাকি আফা? একদিন তো দাওয়াত দিতে পারতেন, আপ দেন নাই। ও বাড়িতে ছিলেন? রান্না বান্না একটা প্যারার কাম রে ভাই। মানে আমাদের মাঝে মধ্যে যারা আছি রান্না বান্না, শুনেন, রান্না বান্নার কাজটা সহজ কাদের কাছে জানেন? যারা রান্না বান্না পারে না বা করে না। ঠিক আছে, আমার সবচেয়ে বিরক্ত লাগে যেটা হইতেছে, ব্যাচেলর থেকে রান্না বান্না পারি, সবকিছু পারি টুকটাক, সবচেয়ে বিরক্ত লাগে কাটাকাটি আর পরে খাওয়ার পর ধোয়া ধুই। মেজাজ বিগড়ে যায় আমার। রান্না করতে আমি রাজি আছি। হ্যাঁ, এই জন্য আমাদের মেসে যখন থাকতাম, এখনো ভাই ধোয়া ধুই পুরোটাই ভেজাল। তা আমরা যখন মেসে থাকতাম কয়েকজন মিলে, তখন আমরা চালু করছিলাম হচ্ছে এই প্রজেক্ট চালু করছিলাম, কাবি খা, মানে কাজের বিনিময়ে খাদ্য। এটা হচ্ছে আমরা চালু করছিলাম মেসে থাকতে। কিরকম, কে কোন কাজ করবে। রান্না বান্নার দায়িত্ব আমি নিজে, কোনো সমস্যা নেই, কিন্তু বাকি কাজ আমি করতে পারবো না। ধোয়া ধুই কাটাকাটি আমি কিছু করতে পারবো না, মাপ চাই। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, থাক। আরে সেদিন আমি তো থাকলাম কালীগঞ্জে। কালীগঞ্জের কেউ আছেন কিনা গাজীপুরের? কেউ থাকলে মনে থাকতে পারেন। পুরা বিরক্তিকর ভাই, এর চেয়ে গোসল করা সহজ। সে যাই হোক, এখন সন্ধ্যা ওখানে হচ্ছে কি জানেন, মাছ কিনছি সন্ধ্যাবেলা, নদীর মাছ পাইছি, কাটার লোক নেই। ছোট মাছই, একটু মাছ, কাটার লোক নেই। এখন ওই অবস্থা যদি ফ্রিজে রেখে দেয় তাহলে মাছটা গন্ধ উঠবে। বাদ দেয় ভাই, বাকিটা বুঝেন। আসেন। হ্যাঁ, কাইটে রাখতে হয়েছে আমার। এই যে আরেকজন লিখছে, জব মেডিসিনের স্যারদের বউ নাই ঠিক। আমি দেখবো রে ভাই, যে আপনি বিয়ে করেনটা কবে, আমি দেখতে চাই। হ্যাঁ, সমস্যা নেই। মোমিনুল স্যার তো বিয়ে শাদী করছে না, ওনার আপন বউ আছে। আমার হচ্ছে 1-1.5 বছর লাগতে পারে, কারণ কিছু কাজ বাকি আছে, কাজগুলো আগে সেটেলই। ঠিক আছে, আসেন। নতুন জব, নতুন সবকিছু গুছাই আগে। ওকে, আমরা এতক্ষণ ধরে দেখলাম রিপোর্টিং ভাবটা কি ম্যাক্সিমাম টাইম কি পাস্টে দেখতেন না আপনারা? একটু তাহলে কথা লিখবেন, এটা কথা লিখা আছে। দেখেন, আমরা সবসময় কি দেখতাম, রিপোর্টিং ভাবটা দেখতাম পাস্টে, কিন্তু মনে হয় না কখনো যেটা প্রেজেন্টে বা ফিউচারে কেন থাকে না? মনে তো হয়। কেন ভাই? হি সেজ টু মি, এটাও তো হইতে পারে সে আমাকে প্রায় বলে। হতে পারে হি উইল সে টু মি, সে আমাকে বলতে পারে। থাকে। তাহলে কথা হচ্ছে, হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনাদের প্রেজেন্টও থাকতে পারে, ফিউচারও থাকতে পারে, তখন এই নোটটা কাজে লাগে। কি নোট? এই যে নোটটা, যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না এবং কি হয় না। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একদম 7 স্টার দিয়ে লিখে নেন। বউ তো আপনি হয়। জি ভাই, আপনি হয়। বুঝেছেন? আরেকজন হচ্ছে সৎ বউ। আপনারা ধৈর্য নাসির ভাইয়ের প্রথম বিয়েটা করে দিতে পারেন না?
বিয়ে না করলে ক্লাস করবো না, আগে খাবো বিয়ের দাওয়াত, পরে করবো ক্লাস। আরেকজন লিখছেন নাসির স্যারের সৎ বউ আছে। দিনের পথে আসেন, দিনের পথে আসেন। লিখছেন? আবারও কি বললাম, যে সেটা যদি প্রেজেন্টে থাকে, সেটা যে কোনো প্রেজেন্ট হোক অথবা ফিউচারে থাকে, তাহলে ডিপোজিট স্পেসের টেন্স পরিবর্তন হয় না। দেখেন একটা কথা কিন্তু বলছি, কি পরিবর্তন হয় না? টেন্স। বাকি সবকিছু কিন্তু চেঞ্জ হবে। যেমন আই থাকলে সাবজেক্ট অনুযায়ী হবে, তারপরে টুমরো থাকলে এটা যেগুলো চেঞ্জ হয়, বাকি সবকিছু চেঞ্জ হবে, শুধুমাত্র টেন্স হবে চেঞ্জ হবে না। কোনটা? টেন্সের চেঞ্জ। তারা আসেন একটু হালকা প্র্যাকটিস করা যাক। যেমন দ্য ডক্টর সেইজ টু হিম, এটা কিসে দেখতেছেন? সেইজ। তাহলে সাবজেক্ট কোনটা? দ্য ডক্টর আগে রাখেন, দ্য ডক্টর। এখন সেইজ টু তুলে গিয়ে কি বসাবেন? আপনি চাইলে সেইজ টু বজায় রাখতে পারেন। আরেকটা কাজ করা যায়, আমরা সেইড টু তুলে কি বসাই? টোল্ড। তাহলে এটা পাস্ট জন্য পাস্ট বসাই, যদি হয়তো সে টু তাহলে কি দিতাম? টেল। তাহলে দা ডক্টর হবে কি? কেন রে ভাই, এসটা দিতে কি হবে? এসটা কি কারণে দিব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে দা ডক্টর টেলস হিম, বসান টেলস হিম। এখন ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে সেটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স না? তাহলে বসাবেন কি? দ্যাট। তাহলে বসান দ্যাট। এই দ্যাট দ্বারা হচ্ছে আপনি আগের ক্লজটার সাথে পরের ক্লজটা যুক্ত করতেছেন। ঠিক আছে? তাহলে দ্য ডক্টর টেলস হিম। এখন আসেন দ্যাট, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন কাকে গিয়ে ধরে? অবজেক্ট এখানে কে? হিম। তাহলে দ্যাটের পর যখন বসাবেন, তাহলে কনজাংশনের পর সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে, এটা মনে রাখবেন। তাহলে হিমের সাবজেক্টিভ কি হবে? হি। কনজাংশনের পর মানে নতুন যখন বাক্য শুরু করবেন বা ক্লজ শুরু করবেন, তখন সবসময় কি বসাবেন? সাবজেক্টিভ ফর্ম। তাহলে দ্যাট হি। এখন আসেন উইল থাকলে কি হবে? এই ক্ষেত্রে অবশ্যই উইল হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা প্রেজেন্টে। তাহলে দ্য ডক্টর টেলস হিম দ্যাট হি উইল, বাকি যা আছে তাই কপি মারেন। এই যে রুকসানা আক্তার, এই দিনের পথে আয় বোন, দিনের পথে আয়। কমেন্টার কইলাম না। নাইস স্যার নিয়ে আপনারা ভালোই মজা নেন দেখি। একদিন বলছে নাইস স্যারের কি বিয়ের বয়স হয়েছে? না ভাই, উনি কয়দিন আগে ফিডার ছাড়লো। দিছেন? পরেরটা করেন তো। পরেরটা করেন। সাবজেক্ট কোনটা? দা টিচার। ভার্ব কোনটা? উইল। তাহলে উইল তো চেঞ্জ করতে পারতেছেন নাকি? তাহলে উইল থাক। এখন আসেন, হ্যাভ ইউ এভার পাসড ইন দ্য এক্সাম, মানে টিচার আমারে দেখলেই কি বলে বা কি বলবে? জীবনে কোনোদিন পাস করছে পরীক্ষায়? এটাই কয়। কারণ কথা হচ্ছে এই তখন সে টু তুলে গিয়ে কি বসাবেন? তাই এটা কি কোশ্চেন মার্ক না? এটা কি কোশ্চেন? তো তাহলে এখন কি দিবেন? উইল। আবেগের তারে না আবার ইডি যোগ করে দিয়েন না, মানে উইল আস্কড। নাইস। তাহলে দ্য ডক্টর উইল আস্ক, কাকে জিজ্ঞেস করবে? মি। এখন আসেন, বাক্যটা কি কোশ্চেন না? কোশ্চেন হলে হবে কি? দেখেন,
প্রশ্ন শুরু হয়েছে কি দিয়ে, ডাব্লিউএস ওয়ার্ড নাকি অক্সিলারি ভার্ব? কথা বলেন, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে বসাবেন কি ইফ। ইফ বসান। এখন আসেন, আবারও কি বললাম, কনজাংশনের পর সর্বদা কি বসে? সাবজেক্ট। এখানে সাবজেক্ট কোনটা? কোন পারসন? কাকে গিয়ে ধরবে? অবজেক্ট এখানে কে? মি। তাহলে মি এর সাবজেক্টিভ কে? বসা নাই। এখন আসেন, হ্যাভ থাকলে কি হবে? হ্যাভ থাকলে হ্যাভই হবে, কারণ এটা হচ্ছে ফিউচারে আছে। তাহলে ইফ আই হ্যাভ এভার পাসড ইন দা এক্সাম। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র কি বসানো, এই যে এটা ঠিক করা আর সাবজেক্ট ভার্ব ঠিক করা, আর কোনো কাম নাই নারেশনে। এখানে ইফের বাংলা কিন্তু কি না, এটা জেনে রাখেন। এই ইফের বাংলা কিন্তু যদি না, এই ইফের বাংলা হচ্ছে কি না। যে টিচার আমাকে জিজ্ঞেস করবে যে আমি জীবনে কোনোদিন পরীক্ষায় পাশ করছি কি না, ইফের বাংলা দুইটা হয়, মনে রাখেন। ঠিক আছে, ইফের বাংলা কয়টা? দুইটা। একটা পাওয়া যায় যদি, আর একটা পাওয়া যায় কি কি না। মনে রাখেন একটা তথ্য, যারা ক্লজে ক্লাস করছেন, ইফের বাংলা যদি হলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, আর ইফের বাংলা যখন কি না হয় তখন সেটা নাউন ক্লজ হয়। এই তথ্যটা একটু জেনে রাখেন, কাজে দিবে। ইফের বাংলা যদি হয় যদি, তখন সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ইফের বাংলা কি না হলে সেটা হচ্ছে নাউন ক্লজ। এই তথ্যটা এক্সট্রা মনে রাখেন, ঠাইসা মুখস্থ, যদি ব্যাখ্যা আছে, যেটা ক্লজের ক্লাসে পাবেন। আপনার ক্লজের ক্লাস 10 বার নিলে আপনাদের মাথা ঘুরবে, কারণ একটাই, আপনার বাসায় গিয়ে পড়েন না। ঠিক হয়েছি? ওই যে আফা 1 মাস রাইন্দা আইছে, 1 মাসে কিছু পড়াশোনা হয়েছে আফা? পড়াশোনার জিনিস আমার সব কাজ আমার কেউই নেই। ফ্যামিলি মেম্বার কয়জন? ফ্যামিলি মেম্বার কয়জন? এখন 3 জন। এই মাত্র 3 জনের রান্না করতে এত কষ্ট, মানে 24টা ঘন্টা গেছে। আপনাতে একা রাখতে কষ্ট হয়েছে। হ্যাঁ, আর ওদের সময় এখানে পড়ার পড়া সব থেকে শুনুন, এটা কথা বলি। হ্যাঁ, 3টা প্রশ্ন আছে ভাই, শেষে দেখবো। এটা কি লেখা শেষ? আচ্ছা, একটা লাইন একটু আমার সাথে লিখেন, এই লাইনটা মনে রাখেন। এই লাইনটা মনে রাখেন। বাংলা বুঝছেন? আপনি যদি কোনো কিছু খুব করে চান, তাহলে আপনার খুব করে কিছু ত্যাগ করতে হয়। কথা বলছেন? এই যে এই দুপুরবেলা খাওয়ার পর ঘুম ধরে না, এই যে কষ্ট করে ক্লাসে আসছেন, কি জন্য আসছেন? এটা তো একটা কষ্ট, তাই না? তাইলে আপনারা আসছেন পড়াশোনার জন্য, আমার দুপুর করে ঘুম ধরে কি আমার ধরে না? আমি এসে কি লেগা? উদ্দেশ্য ভিন্ন। আপনার উদ্দেশ্য শেখা, আমার উদ্দেশ্য কি? মোটেই না, শেখানো না। আমি যদি বলি যে আমার উদ্দেশ্য শেখানো, তাহলে নিশ্চিত থাকেন আমি চাপাবাজ। আমার উদ্দেশ্য টাকা পয়সা দিবে, আমি চলে যাবো, শেষ। এটা বাস্তব কথা। ওই যে হ্যাঁ, এটা হচ্ছে বাস্তব কথা। সেটা হচ্ছে, শুনেন, অনেকে বলে যে পড়ানো প্যাশন। ভাই, যদি কেউ বসে বসে টাকা কামাইতো, কেউ কি কষ্ট করতো? এটা হয় না। যেমন আমাদের ব্যাংকে একটা জিনিস দেখেন, আমার এক বড় ভাই, ডোন্ট টেক ইট আদার, ওই যে আমি নাম উল্লেখ করতেছি না, এটা আবার করতে এলো, সে ছুটি নিয়ে গেছে। হ্যাঁ, ছুটি নিয়ে গেছে। কিছু মানুষ থেকে না, খারেশ পাবলিক, তখন লাঞ্চ বিল ছিল 200 টাকা, আমাদের পার ডে 200 টাকা লাঞ্চ বিল। তাহলে 22 দিনে কত হয়? 4400 টাকা না? আচ্ছা, হঠাৎ করে সে ছুটি নিয়ে যাওয়ার, ছুটি নিয়েছে 4 দিনের, 2 দিন পরে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিল যে লাঞ্চ বিল হবে কত? 400 টাকা। বিশ্বাস করেন, সে ছুটি বাদ দিয়ে পরের দিন অফিসে, ছুটি বাদ দিয়ে পরের দিন অফিসে। উদ্দেশ্য কি? ওই যে
আর আমি যদি ছুটি পাই, ছুটি নেওয়ার সুযোগ থাকে, আগে ঘুম, সবার আগে ঘুম। আচ্ছা, লেখা শেষ। এখন টেন্সের কিছু পরিবর্তন আছে, এই পরিবর্তনগুলো এখানে পাবেন। দূর হয়ে গেল। কেমনটা লাগে? এটি হ্যাং হয় কেন? কি এই যে এই চেঞ্জ গুলো লেখেন। লিখেন বলতে কি, ওই যে কাজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছে ওটা করেন। সোজা কথা, সোজা কথা বোঝেন। প্রেজেন্ট থাকলে পাস্ট হবে, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। আমার সাথে বলেন, প্রেজেন্ট থাকলে কি বসাবেন? পাস্ট। পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্ট দিয়ে দেয় তাহলে কি করবেন? নো চেঞ্জ। কাহিনী শেষ। ঠিক আছে, আবার আসেন। কথা হচ্ছে, বর্তমানে বললে নিয়ে যাবেন কোথায়? অতীতে। অতীতে বললে নিয়ে যাবেন বেশি অতীতে। আর যদি বেশি অতীত দিয়ে দেয় তাহলে নো চেঞ্জ। কথা কি বোঝা গেছে? আবারও বলি, প্রেজেন্ট থাকলে কি বসাবেন? পাস্ট। পাস্ট থাকলে কি বসাবেন? পাস্ট পারফেক্ট। আর যদি পাস্ট পারফেক্ট দিয়ে দেয় তাহলে নো চেঞ্জ। এই এক কথার উপর ভিত্তি করে পুরো কাজ শেষ। কথা বুঝতে পারছেন? এবং এখানে যা দেখতেছেন এটা হচ্ছে সেটারই একটা অংশ। এই দুটো কথারই পুরোটা একটা অংশ। কিরকম অংশ দেখেন। এখানে কি দেখতেছেন? প্রেজেন্ট ইনডিফিনিট না? ইনডিফিনিটে বসে কি? মানে ইনডিফিনিটে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। ভালো কথা। তাহলে এখানে কি দেখতেছেন? বেস ফর্ম। তাহলে V1 থাকলে বসাবেন কি? V2। আর ডুডাস থাকলে বসাবেন কি? ডিড। কথা বুঝছেন? নেক্সটে আসেন। অ্যামিজার থাকলে কি বসাবেন? ওয়াজার। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড। হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে হ্যাড বিন। এখন আসেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একদম 7 স্টার। কোনটা? ও, এটা পাস্ট পাস্ট পাস্ট। ঠিক আছে, এখন আসেন, পাস্ট ইনডেফিনিট যদি থাকে এটা 7 স্টার দিবেন। একটু আগে বললাম না, পাস্ট থাকলে কি করবেন? পাস্ট পারফেক্ট। এই তো। তাহলে এখানে কি আছে? পাস্ট ইনডেফিনিট মানে V2। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি? এই যে হ্যাড প্লাস V3। আবার আসেন, পাস্ট কন্টিনিউয়াস, এটাও ইম্পর্টেন্ট, এটা 5 স্টার। ওয়াজ থাকলে কি বসাবেন? হ্যাড বিন। মানে পাস্ট কন্টিনিউয়াস থাকলে করবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বুঝা গেছে? আর যদি পাস্ট পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি করবেন? নো চেঞ্জ। কোনো চেঞ্জ হবে না। এই এক কথার উপর ভিত্তি করে পুরো কাহিনী শেষ। ঠিক আছে, এখন আসেন, উইল থাকলে উইলের পাস্ট কি? শুড। শ্যাল থাকলে কি দিবেন? শ্যাল থাকলে ভুলেও শুড দেওয়া যাবে না, কারণ শ্যালের পাস্ট কি? উড। আর শুড নিজেই প্রেজেন্ট। শুড থাকলে কোনো চেঞ্জ হয় না, শুড শুডই হয়। ক্যান থাকলে কি বসাবেন? কুড। মে থাকলে মাইট। শুড থাকলে শুড। এখন আসেন মাস্ট। মাস্ট থাকলে মাস্টও বসানো যায়, হ্যাড টু বসানো যায়, তবে একটা তফাৎ আছে। কখন মাস্ট কখন হ্যাড টু আমি বলতেছি আপনাদের একটু পরে। আগে এইটুকু উঠান। দেখেন একই কনসেপ্ট। প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। ওই মেয়েরা বাসা থেকে র্যান্ডম এন্ডে আনবেন বুঝাই, উল্টা নিজেরা খায় আসেন। খাইছেন আপনারা দুপুরে? সবাই খাইছেন? হ্যাঁ, মেয়েরা অবশ্য খুব ড্যাট করতে পারে। আফা খান নাই? ও যে পরিমাণে চাই।
আমাদের তো অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, কথা হচ্ছে এরা হচ্ছে কি করে, মেয়েদের মেসে থাকেন, আচ্ছা বাসায় মেয়েদের মেসে যেটা হয়, ওরা কি করে, আমরা ছেলেরা কিন্তু খাইতে পছন্দ করি বেশি, দুমেয়া খাই, এরা কি করে এক বেলা মিললে দুই বেলা খায়। মেসে কেউ আছেন? হ্যাঁ, আপনারা কি এই পাপি? আমরা রংপুরে মেসে থাকতাম, আমাদের মিল চার্জ ছিল 12 টাকা। আমরা রংপুরে থাকতাম, রংপুরে মিল চার্জ ছিল 12 টাকা। হ্যাঁ, মাত্র 3 বেলা, তাও এক বেলা পাবেন না। আবার চাল বাদে, চাল বাদে 3 বেলা 12 টাকা। আর 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 মেয়েদের মেসে তখন ছিল হচ্ছে 8 টাকা। 8 টাকা, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এবং এই 12 টাকা থেকে একবার যখন জিনিসপত্রের দাম বাড়লো 10 কি 11 সালে, তখন প্রস্তাব করলো 14 টাকা করা হবে। এটা নিয়ে ব্যাপক মিটিং, ঝগড়া, মারামারিটা খালি হয় নাই। অথচ যে মানে অপোজিশন জানাইছে সে হচ্ছে বিড়ি টানে দিনে 100 টাকার, মানে মিল চার্জ বাড়াবে না, এদিকে বিড়ি খাবে। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে ভাই, রংপুর সরি ভুল কইছি। আর কেটা কেটে গেছে রংপুরের পাপি, মানে উত্তরবঙ্গের পাপি কেটা কেটে। এটা তো গেল। এখন আসেন, এখানে আরো কিছু চেঞ্জ আছে, এই চেঞ্জ গুলো একটু লাগবে। ভাই দেখেন, দিস থাকলে কি হবে, দ্যাট, টুডে থাকলে দ্যাট ডে। আগে তোলেন, ছবি তোলেন। চাল বাদে 20 টাকা দিয়ে, হ্যাঁ 18 সালে 20 টাকা হওয়া খুব স্বাভাবিক। কবে? আমাদের সময় চালের কেজি ছিল হচ্ছে, যেটা মিনিকেট সবচেয়ে ভালো চাল, তখন তো মিনিকেট থাকতো না, তখন হচ্ছে 28-29 চাল ছিল। আমরা খাইছি 8 টাকা 8.5 টাকা, মানে চালের কেজি। এখন যারা হচ্ছে ম্যাচে তো মোটা চাল দেয়, অনেক বিটলামি করতো, বিড়ি খোরে এটা বেশি করতো। এরা কি করতো, বাসা থেকে চিকন চাল নিয়ে আসতো, বাসা থেকে চিকন চাল নিয়ে এসে বাজারে বিক্রি করতো। ধরলাম আইসেন না, ধরলাম বাজারে বিক্রি করলো 10 টাকা, চাল নিয়ে আসো 30 কেজি, এই তো কত টাকা লাগতো, 300 টাকা পাইলো। চাল কিন্তু 8 টাকা বইটা, তাহলে কত লাগলো, 260। তাহলে বাঁচলো কত, 60 টাকা। সম্ভবত তখন বেনসন ছিল 6 টাকা কি 7 টাকা। এই হচ্ছে অবস্থা। আসেন লেখা শেষ। আরেকটা তথ্য মনে রাখবেন, কিছু কিছু বইতে দেওয়া ইট থাকলে দ্যাট হয়, এটা টোটালি একটা ভুল তথ্য। মনে রাখবেন, ইট থাকলে ইট হবে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। কিছু বিখ্যাত বইতে ইট থাকলে দ্যাট লেখা, তো এই জন্য বললাম। ক্লিয়ার? ইট থাকলে কি বসাবেন, ইট বসাবেন। কাম থাকলে কি হবে, গো। এটা শুধুমাত্র অনুমতি নেওয়ার ক্ষেত্রে, মনে রাখবেন, অনুমতি নেওয়ার ক্ষেত্রে যখন অনুমতি বোঝাবে, এই যে বলে না মে আই কাম ইন, তখন শুধুমাত্র কাম থাকলে গো হবে, অন্য কোনো ক্ষেত্রে হবে না। এই কথাটা একটু হালকা নোট রাখেন, যে অনুমতি নেয়ার ক্ষেত্রে কাম থাকলে গো হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে হয় না। আবারও বলি, অনুমতি নেয়ার ক্ষেত্রে, ওই যে মে আই কাম ইন এই ধরনের কথা, যে অনুমতি নেয়ার ক্ষেত্রে কাম থাকলে গো হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। বেসিক গ্রুপ পড়ে শেষ করতে পারবেন রে ভাই? ফ্রেন্ডের জন্য কিনে কুরিয়ার করতে কবে শেষ করতে পারে, যে গত বছর সাজেশন থাকবে, ওনাকে পড়তে মানা করেন। বইটা ভালো, কিন্তু এত বড় পড়তে পারবেন না। আমাকে বলতে হেল্প করতে, আমি কিনে কুরিয়ার করে পাঠিয়ে দেব। সাধারণ জ্ঞানের আলালের একটা বই আছে, আলাল জিকে ফ্ল্যাশ আওয়ার। ওই বইটা সবচেয়ে গোছানো এবং মানে সাকসিন্ট, খুব শর্টে দেওয়া সবকিছু। সাম্প্রতিকে যে কোনো সাম্প্রতিক নিয়ে প্যারা খাবেন না। সাম্প্রতিক পরীক্ষার শুনুন, আলালের একটা প্রতি 6 মাস অন্তর অন্তর সাম্প্রতিক বেরোয় আলালের। সোজা কথা, আপনি সাধারণ জ্ঞানের যে কোনো বই আলালের মাথায় রেখেন, উনি 6 মাস অন্তর অন্তর একটা বই বের করে, ঠিক আছে? ওই বইটা থেকে আমি এমনও দেখছি যে
কিছু কিছু কোশ্চেন মানে কিছু কিছু পরীক্ষায় সব কমন, মানে ওই বই থেকে কোশ্চেন করছে আমার কাছে এমন লাগছে, কথা বুঝছেন? সাম্প্রতিক ওটাই রাখবেন, জাস্ট আপডেট থাকবেন। স্যার মানে এক বছরের পুরো 24 টুডে থাকলে হবে দ্যাট ডে। আর যারা বিসিএস রিটেন প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন, ঠিক আছে, তারা একটা কাজ করবেন, এই যে বিসিএস মেন্স সম্পাদকীয় একটা বের হয়, এটা রিটেনের জন্য, যারা হচ্ছে আপডেট থাকতে চান অথবা ব্যাংকে রিটার্ন দিবেন, মানে যে কোনো নবম বা দশম গ্রেড যদি রিটার্ন দেন তাহলে হচ্ছে এই বইটা মাথায় রেখেন। বিসিএস মেন্স সম্পাদকীয় মান্থলি, এটা হচ্ছে মাসিক বের হয়, মান্থলি। এটা কিন্তু টুডে থেকে দ্যাট ডে হবে, দ্যাট নাইট না। ওকে, লেখা শেষ? তাহলে মাস্ট ভার্সেস হ্যাড টু একটু ইয়ে করেন, যে কখন মাস্ট আর কখন হ্যাড টু। বেশিক্ষণ টাইম নিব না, দ্রুত আগাবো, প্যারা নেই, আগে বেসিক দিয়ে দিই। জিকের যে কোনো বই আলালে রাখেন, আইসিডিটা আলাল ভালো, ওর উপরে নাই, আমরা একটা এপিডি কিনতে চাচ্ছিলাম, আমাদেরটা কিনবো। আলালটা নেবেন। কি ভাই, আমাদের কয়েকটা বই আছে। এই যে এই বইটা পড়েন, আলাউস জিকে ফ্ল্যাশ আওয়ার, এই এক বই যথেষ্ট আপনার। ফ্ল্যাশ আওয়ার ভাইবেন না আলাদা লাগে আমার চুক্তি আছে, এরকম ভাবার কোনো কারণ নাই। বরং আড়াইয়ের সাথে আড়াই ভাইয়ের সাথে যে সম্পর্ক, তার চেয়ে নাইম ভাইয়ের সাথে সম্পর্ক বেশি ভালো। কে না, আমি ওদের সম্পর্ক পড়ছে উনি ইউনিভার্সিটি, উনি হচ্ছে নন ক্যাডারে ফুডে চাকরি করে, খাদ্য অধিদপ্তর। এটার লাগে আমার লুঙ্গি পরে খালি গিয়ে বেড়ানোর সম্পর্ক, আর নাইম ভাইয়ের লাগে। আল ভাইয়ের সাথে তো ডিপ না, কিন্তু বই যেটা ভালো সেটা সরাসরি বলি। বিজ্ঞানের জন্য আমার সাজেশন থাকবে পিলি পড়বেন না, বিজ্ঞানের জন্য রিটার্ন পড়বেন। এটা হচ্ছে বিজ্ঞানের জন্য রিটার্ন প্রিপারেশন নেবেন সরাসরি, কারণ পিলি বলে পিলি পাবেন না। সায়েন্স আওয়ার একটা বই আছে, ও পড়লেই হবে, সায়েন্স আওয়ার রাইটার লাগবে না। বিজ্ঞানে কখনো পিলি পড়বেন না, বিজ্ঞানে রিটার্ন পড়বেন, কারণ পিলি বললে পিলি পাস করবেন না, বিজ্ঞানে ভেজাল আছে। কার না, এটা কম্পাস পাবলিকেশন, আলালের না, আলালের না রে ভাই, কম্পিউটার আওয়ার আলালের, এটা সায়েন্স আওয়ার রিটার্নের বই। কোন আরো কোনো প্রশ্ন আছে? আমি এতদিন পেয়েছি ইনসেপশনের পড়তে থাকেন, পড়তে থাকেন। আপনারা ঘুরে ঘুরে এক এক সময় একজন এক এক বইয়ের নাম কয়। ওটা আমারও ছিল, সায়েন্স থেকে একদিন হালবো হইতাম। সায়েন্স ভেজালে জিনিস। কেমিস্ট্রি যার দেখে লিখছে সে ফেল করছে ইন্টারমিডিয়েটে, এটা বাস্তব, এটা বাস্তব। কেমিস্ট্রি যার দেখে লিখছে সে করছে ফেল, কথা বুঝছেন? এবং ও আমার রেজাল্ট পাইছে 2.5 ঘন্টা আগে, কোনো একটা অজানা কারণে। ও আমি ফলে ফোন দিয়েছি, তুই রেজাল্ট পাইছিস? না। আমি বললাম তোর রেজাল্ট কি? আমি কেমিস্ট্রি ফেল। এখন যার ভরসায় আমি লিখছি পুরোটা ইন্টারমিডিয়েট ফাইনালে, তখন সে যদি কেমিস্ট্রি ফেল করে, যে আমার তাহলে ডেস্টিনেশন কি? ওইটা ভেবে বাসায় ফোনটা বন্ধ রেখে আমি পালাইছি, ফাইনালি পাস করছি। আসেন, মাস্ট থাকলে কখন মাস্ট হবে আর কখন কি হ্যাড হবে? সোজা কথা দেখেন, আপনারা বাবা মাকে সম্মান করা উচিত না বাধ্যতামূলক? আরে কি সুন্দর চাপা মারেন আপনারা। বাবা মাকে সম্মান করা উচিত, বাধ্যতামূলক না। বাধ্যতামূলক মানে যেটা করাই লাগবে, না করে কোনো গতি নাই, ঠিক আছে? এখন ভাবতে পারেন যে না, এখন কোনোদিন কি বাপ মায়ের সাথে চড়া গলায় কথা বল নাই, এই ফেরেশতা কেউ নাই। তাহলে কথা হচ্ছে, যখন উচিত বোঝায়, মানে উচিত না করলেও ক্ষতি নেই, বিবেকের তাড়না, তখন মাস্ট থাকলে মাস্টই বসাবেন। আর যখন অন্যান্য ক্ষেত্র মানে বাধ্যতামূলক, তখন আপনাকে বসাইতে হবে হ্যাড টু। যেমন ভালো চাকরি করতে গেলে কি করা উচিত? ভালো করে পড়া উচিত,
এখন ওই উচিত কি উচিত না বাধ্যতামূলক? বাধ্যতামূলক, ওটার কোনো বিকল্প নাই। যেমন দেখেন ইউ মাস্ট গিভ মি দিস পেন, এখানে তোমাকে অবশ্যই কলম দিতে হবে, মানে বাধ্যতামূলক, না দিয়ে কোনো গতি নাই। কিন্তু আসেন ইউ মাস্ট ওবি ইউর প্যারেন্টস, না করলে বা কি আসে যায়, তাই না? মানে এক কথায় পরকালের কথা বুঝাইলে মাস্ট থাকলে মাস্ট বসাবেন, আর অন্যান্য সব ক্ষেত্রে বাধ্যতামূলক বসাবেন। আফা কন এখন কি কইলেন? আচ্ছা শুনেন, ইউ মাস্ট ওবি ইউর প্যারেন্টস হচ্ছে বাবা মায়ের সম্মান না করলে কিছু আসবে যাবে? গুনাহ হবে সেটা মানলাম, কিন্তু যে জরিমানা হবে হবে। কিন্তু আপনি যদি জব মেডিসিনে ভর্তি হতেছেন আপনার টাকা দেওয়াই লাগবে, কোনো বিকল্প আছে? কলম দিবি মানে কলম দেয়া লাগবে, কোনো উপায় নেই। এই জন্য বলছি বাধ্যতামূলক। হ্যাঁ দিব, কলম তো আমার। এখানে আগে কিছু ঘটনা আছে, আমি যদি আপনাকে কলম বাদ দিই, কলম দিবি না মানে ব্যাপারটা কি, সমস্যা কি? ব্যাপারটা এরকম ভাবেন, কথা বুঝছেন? খেতে হবে, রান্না করতেই হবে। এই তো এটা ভালো উদাহরণ দিচ্ছেন, খেতে হলে রান্না করা লাগবে, এটা কিন্তু উচিত দিয়ে কুলাইব না, এটা বাধ্যতামূলক। এখন কোন যে আমি খামু না, শুনেন হ্যাঁ, যদি পরকালের কথা থাকে নেন, হ্যাঁ পরকালের যদি কোনো দিয়ে থাকে অথবা গুনাহ বা বিবেকের কথা থাকে তাহলে বসাবেন মাস্ট থাকলে মাস্ট, অন্যান্য সব ক্ষেত্রে হ্যাড টু। এখন শান্তি নেন করেন, যেমন খুশি বুঝেন। এখন এই গুনাহ হবে, এটা কি ইয়ার কথা না, মানে বিবেকের কথা না, বা ধর্মীয় কথা বা পরকালের কথা, তখন মাস্ট থাকলে মাস্ট বসাবেন, ঠিক আছে? আর অন্য সব ক্ষেত্রে কি বসাবেন? হ্যাড টু বসাবেন। এখন বাকিটা করেন। একজন উত্তর অলরেডি লিখে দিছে, সুলতানা ইসলাম, ধন্যবাদ ভাই। ঠিক আছে, প্রথমটা তাহলে কি হবে, মাস্ট নাকি হ্যাড টু? প্রথমটা হবে হচ্ছে হ্যাড টু, পরেরটা হচ্ছে মাস্ট। আবার কোয়েন না যে জব মেডিসিনে ভর্তি হমু না। লেখা শেষ? তাহলে আমরা কিছু কোশ্চেন লাভ দিই আগে, জাস্ট এগুলা লাগতেছে না, এইটা একটু লাগবে। ভাই আমি হচ্ছে একদম কোশ্চেনে যাচ্ছি, হ্যাঁ এটা একটু আমাকে বলেন। এই অপারেটিভ সেন্টেন্স যখন করবেন তখন এটা কথা মনে রাখবেন, সাবজেক্টের পরে কি বসে? প্রেড অথবা উইশড বসে না? প্রেড অথবা কি বসে? উইশড। মনে রাখবেন প্রে অথবা উইশের পর সরাসরি দ্যাট হয়, কোন প্রেড মি উইশড মি এর ধরনের হবে না অপারেটিভের ক্ষেত্রে। প্রেড দ্যাট অথবা কি উইশড দ্যাট, এরপর একটা সাবজেক্ট নিয়ে আসবেন, তারপরে নিয়ে আসবেন একটা মাইট। এই মাইট থাক বা না থাক, যা মন চায় থাক, আপনি একটা মাইট নিয়ে আসবেন। এটা এই জন্য এক্সট্রা করে লিখাচ্ছি, যে কোনো অপারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার সময় কি নিয়ে আসবেন? প্রে অথবা উইশ, তারপর কি আনবেন? দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, কারণ মডেলে পরে ভি ওয়ানই বসে, বাকি যা আছে তাই। এই গঠনটা একটু নোট রাখেন, যে মে থাক বা না থাক, মাইট থাক বা না থাক, আপনি কি নিয়ে আসবেন? একটা মাইট নিয়ে আসবেন। সেটা আসমান থেকে নিয়ে আসেন না কই থেকে নিয়ে আসেন, সেটা পরের ব্যাপার। ওকে, তাহলে এখন আসেন দা ওমেন। এখন কি দিবেন এখানে? পে না উইশ? প্রথমটা প্রেড, কারণ কি? এই যে তাহলে প্রেড দ্যাট, দ্যাটের পর কি বসাবেন? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কে বসান? মে থাকলে হবে কি? মাইট। ব্লেস বসান, ব্লেস। এখানে ইউটা কোন পার্সন? কাকে গিয়ে ধরে?
অবজেক্ট, কোন অবজেক্ট কি দেখতেছেন? ওটাই বসান। আমি কি দা ও ম্যান লিখছি না ও মেন লিখছি? ম্যান লিখছে, আপনারা মেন দেন কেন? এখানে একটা কথা প্রায় বলে যে হচ্ছে ম্যান ছাড়া উম্যান লেখা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে পুরুষবাদী কথা। নারীবাদী কথা কি জানেন? এই ম্যান হচ্ছে উম্যানের একটা পার্ট। না, এটা তো ঠিক। অবশ্যই ঠিক। ডিম আগে না মুরগি আগে? তারপরে এমন হয়ে গেল না। এই তর্কের কোনো শেষ নেই, দরকারই নেই। না, আমার আগে বসে গেলে আমি বলতাম তোর ডিম নিয়ে কাম কি, খামু খা, আর তো কোনো কাম নেই। আসেন, দ্য ভিলেজার্স সেড টু আস লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আসেন তাহলে দ্য ভিলেজার্স আগে বসান, সেড টু দেখে কি বসাবেন? এখানে পেয়ে না উইশ, উইশ আবার আবেগে তাহলে উইশ আজ দিয়েন না, একটা দ্যাট বসান। এখন আমার প্রশ্ন হচ্ছে দ্যাটের পর কি বসাবেন? সাবজেক্ট বসাবেন না? এখন এখানে বলেন সাবজেক্ট কোনটা? The villagers said to us, long live our president. ভালো কথা। এখানে আওয়ারটা কোন পার্সন? আগে বলেন আওয়ার কোন পার্সন? বুড়িগঙ্গার নদী দেখছেন? এটা লাভ দিবেন। আওয়ার তো ফার্স্ট পার্সন রে ভাই, তাহলে এই ফার্স্ট পার্সনটা কাকে গিয়ে ধরবে? দা ভিলেজার্স কে। তাহলে ভিলেজার যদি হয় তাহলে এখন ভিলেজার্স কোন পার্সন? থার্ড পার্সন। থার্ড পার্সনে বসান লাগে কি? দে। তখন আওয়ারটা হয়ে যাবে হচ্ছে দেয়ার। আবেগের কারণে আবার ইয়া দিয়েন না। তাহলে দ্যাট দেয়ার প্রেসিডেন্ট। এখন আসেন, দাঁড়ান, কাহিনী আরো আছে। দ্যাট দেয়ার প্রেসিডেন্টের কাহিনী বুঝছেন? আওয়ারটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে গিয়ে ধরে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কে? দা ভিলেজার্স। ভিলেজার্স তাহলে প্রোনাউনটা কে? দে। দে থেকে আসে হচ্ছে দেয়ার। এখন এটা নিয়ে আসবেন কি? মাইটাকে নিয়ে আসবেন। এই যে লং লিভ দেখতেছেন না, এটা উল্টায় বসাবেন, লিভ লং। কারণ দেখেন এই লংটা কি কোনো ভার্ব? লিভটা ভার্ব না? তাহলে ভার্বের পর আগে কি ভার্ব, মানে মাইটের পর কি আগে কি বসাবেন? মেইন ভার্ব। এই জন্য আগে লিভ চলে আসে, পরে লং যায়। আবারও বলি, দেখেন লংটা কি? একটা অ্যাডজেক্টিভ, প্রথমে অ্যাডভার্বও হইতে পারে। আর এখানে ভার্ব কোনটা? লিভ। তাহলে মাইট একটা মডাল অক্সিলারি। আমরা কি জানি মডেলের পরে কি বসে? মেইন ভার্ব বসে। তাহলে মেইন ভার্ব কোনটা? লিভ। লাস্টে গিয়ে বসাবেন লং। এই জন্য ছোটবেলায় আমাদের টিচারের পড়াইতো লং লিভ থাকলে লিভ লং হয়। ব্যাখ্যাটা হচ্ছে এইটা যে মাইর একটা মডেল অক্সিলারি, মডেলের পর মেইন ভার্ব বসে, পরে বসে হচ্ছে লং। কথা বোঝা গেছে? কোনটা সুবিধা, বুঝে নাকি ঠাড়া মুখস্থ করে? তাহলে যা বুঝেন। কোন অবজেক্ট? সাধারণত যখন কোনো প্রার্থনা করা হয় বা কারো মঙ্গল কামনা করা হয় তখন কাউকে স্পেসিফিক ভাবে বলা হয় না। কথা বুঝতে পারছেন? এই জন্য এক্সট্রা করে অবজেক্ট লাগে না। না, হবে না। অপ্রয়োগ সাধারণত কি হয়? মানুষের মঙ্গল কামনা বা কোনো কিছু কামনা করতে ব্যবহৃত হয়। তো এই যে প্রার্থনা, কামনা বা এগুলা কখনো মানুষের কাছে বলা যায় না। ঠিক আছে? এটা কিছুটা ধর্মীয় দিক দিয়েও চিন্তা করেন। আপনার মনের যা ইচ্ছা উপরওয়ালা বললেন, বাকিটা তার দায়িত্ব। কথা কি বোঝা গেছে? ওকে, দিদার এখন কোশ্চেনে আসেন। ও কোশ্চেন না, আগে এক্সক্লেমেটরিতে আরো কাহিনী আসবে। আগে 1 মিনিট রেস্ট নেন।
দোয়া রাখেন, ওটা রেজাল্ট হওয়ার কথা, তো হইলে ব্যাংক সারে দিন রে ভাই, রেজাল্ট হওয়ার কথা, দোয়া রাখেন। হ্যাঁ, চুয়াল্লিশ তো ভাইরে শেষ হয়নি, আরো 3-4 মাস যাবো। আর কিছু একটা রেজাল্ট হওয়ার কথা, দোয়া রাখেন। আপনি বলছেন যে বিসিএস যদি হয় তাহলে আপনি ব্যাংকের জব ছাড়বেন, তাছাড়া ছাড়বেন না, আর না হলে বাংলাদেশ ব্যাংকের এডি। আরেকটা আছে, সেটা তো বলেন না। আপনি তো বলেন না, কারণ একটা 100% তাতে আমাদের কি তাহলে বলতে ভুলে গেছি, আপনি বলেন। দোয়া রাখেন। আমাদের বললে হবে, না বললে হবে, যদি আল্লাহ ভাগ্যে রাখে। এটাই, দোয়া রাখেন যাতে হয়। অবশ্যই। এটা সেই জব যেখানে বাংলাদেশ ব্যাংকের এডি শুদ্ধ ভাইবা দিছে। ও, অন্যান্য ব্যাংক হারাম, বাংলাদেশ ব্যাংক আরাম। বাংলাদেশ ব্যাংক তো কি কোন, ওনাদের তো অনেক কিছু কাজ সবারই কার্যকলাপ আছে, প্যারায় সবাই থাকে ভাই, শান্তির কেউ নাই। মানে ওরা কি সরাসরি সুদের ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংকের কাম কি? ওনারা সব ব্যাংকে ইয়া করে না ওরা? আচ্ছা, আমারও বলেন বাংলাদেশ ব্যাংকের বেতন কেমনে দেয় জানেন এটা? গত বছর সোনালী ব্যাংকের লাভ ছিল 5,634 কোটি টাকা। এটা সোনালী ব্যাংকের লাভ গত বছরে। এছাড়া আরো অনেক কার্যকলাপ আছে ওটা। এখন বাংলাদেশ ব্যাংকের লাভটা আপনারা দেখেন না, তো বাংলাদেশ ব্যাংকের লাভটা বলি। বাংলাদেশ ব্যাংকের লাভ হচ্ছে এই যে এইটা 13,064 কোটি টাকা, আমাদের ট্রিপল প্রায়। লাভটা হয় কই থেকে? প্রত্যেকটা ব্যাংকের একটা নির্দিষ্ট রেট, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়, ঠিক আছে? যেটাকে বলা হয় হচ্ছে, দেখবেন SLR আর CRR, ক্যাশ রিজার্ভ রেশিও, আর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেট। এটা হচ্ছে 20%। মানে আমার কাছে যদি 100 টাকা থাকে ব্যাংক হিসাবে, 20 টাকা আমি বাংলাদেশ ব্যাংকে রাখতে বাধ্য। তো বাংলাদেশ ব্যাংকের রাখবো, লাভটা কি দিবেন না? আর বাংলাদেশ ব্যাংক টাকাটা কি বসায় রাখবো? এই 20% টাকা তারা কাজে লাগায়। এবং যখন মনে করেন আমাদের ব্যাংকের টাকা দরকার বা যে কোনো ব্যাংকের টাকা দরকার, তখন আমরা বাংলাদেশ ব্যাংকে একটা ডিডি পাঠাই, মানে ডিমান্ড ড্রাফট, যে এত টাকা লাগবে। সাপোজ 100 কোটি টাকা লাগলো, এই 100 কোটি টাকার কয়দিনের জন্য তার উপর একটা পার্সেন্টেজ হিসাব করে তারা। ওই 100 কোটি টাকা ধার নিলে ওদেরকে আমরা ওই টাকাটা সুদ সহ ব্যাক দেওয়া লাগবে। কি বুঝলেন? দ্য কিং অফ সুদ, কথা বুঝছেন? শুধু তফাৎটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ডিল করে ব্যাংকের সাথে, আমরা ডিল করি কাস্টমারের সাথে, তফাৎ এটুকুই, বাকি সব সেম। আসেন, মানে আমরা ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে কাস্টমার বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার জন্য বাংলাদেশকে হলো একটু পবিত্র বানাইতো। না। ভাই যা বাস্তব তাই বললাম, পবিত্র বানানো কিছু না, ব্যাংক মানে এই সুদ থাকবে। একটু চিন্তা করেন, পুঁজিবাদী সমাজে এখন তো কোনো কিছু মানে ব্যাংক ছাড়া কোনো ভাবে তো কেউই চলতে পারতেছে না। আপনার ঘুরে ফিরে ওই দিক যে আপনার যাওয়াই লাগবে। সরকারি চাকরি কেন খুঁজেন? PF এর টাকার জন্য। তো এই যে সরকারি চাকরি যে যারা করে তাকে ডিমান্ড কি লেগে বেশি, কারণ মরলে আমার বউ পাইবে। তো বেতনটা দেয় কোথা থেকে? PF থেকে তো দেয়। PF এর সুদ 13%, মানে প্রভিডেন্ট ফান্ডে থাকে হাইয়েস্ট রেটেই। ওটা আবার ঠিক আছে। আপনি থাকবেন স্বাভাবিক। আসেন 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 আসেন, সব রসুন এক জায়গায়, তবে স্থান ভিন্ন ভিন্ন। হ্যাঁ, স্থান ভিন্ন। দেখেন আমাদের ম্যাক্সিমাম টাইম কি হাউ থাকে অথবা কি হোয়াট থাকে? মনে রাখেন, হাউ থাকলে সরাসরি ভেরি বসাবেন, এক্সক্লামেটরে হাউ থাকলে সরাসরি ভেরি বসাবেন। নিছেন? একটু এই জিনিসটা ক্লিয়ার করি, আমি একটু ফাঁকা পেজ লাগবে আমার। হ্যাঁ, আসেন এই ফাঁকা পেজে আসেন। হাউ থাকলে কি বসাইলাম? ভেরি। এটা আগে বোঝেন। হ্যাঁ, লেখেন না।
এই দুটো বাক্যের মধ্যে তফাৎ কোথায়? এই দুটো বাক্যের মধ্যে তফাৎ কোথায়? হোয়াট হোয়াট ঠিক আছে, এ এ ঠিক আছে, গেম গেম, ইট ইজ সব ঠিক আছে, এক্সট্রা কোনটা? কথা বলছেন তো? এখন নিয়মটা কি, আমরা আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন। আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে শেষেরটা নাউন আর তার আগেরটা কি? অ্যাডজেক্টিভ। কথা কি বোঝা গেছে আমার? এখন যখন আমরা চেঞ্জ করি, কি করি? ন্যারেশনের ক্ষেত্রে কি চেঞ্জ করি না? সাপোজ আগের অংশ চলে আসে, দ্যাট নিয়ে আসলাম, তাহলে দ্যাটের পর কি বসাবো? ইট। ইজ থাকলে হয়ে যায় কি? ওয়াজ। মানে ন্যারেশন করেন স্বাভাবিক, ঠিক আছে? আসেন তাহলে ইট ওয়াজ আ গেম। এখন আমার প্রশ্ন হচ্ছে সবকিছু ঠিকঠাক মতো বসে, তাহলে হোয়াটটা কই গেল? ইট বসাইলাম, ঠিক আছে, মনে করেন সামনে কিছু একটা আছে, তাহলে দ্যাট আগে বসায় নিলাম, ইটটা কি? এই সাবজেক্ট ইট বসে গেল, ইজ থাকলে হইলো কি? ওয়াজ। এ গেম ছিল, এ গেম বসাইলাম, তাহলে হোয়াটটা গেল কই? তাহলে হোয়াটের পরিবর্তে কিছু একটা লাগবে। তখন হোয়াট থাকলে দুইটা জিনিস আনা লাগে, হয় ভেরি আনতে হয়, নয়তো গ্রেট আনতে হয়। হাউ থাকলে ভেরি সরাসরি মুখস্থ, আর যদি হোয়াট থাকে তাহলে ভেরিও আনা যায়, আবার কি গ্রেটও আনা যায়। তাহলে কখন কোনটা আনবেন? এখন দেখেন, তফাতে আসেন, তফাতে আসেন। গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, গ্রেট একটা কি? আর অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আর ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, ভেরিটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। দেখেন তো এটা বুঝছেন কিনা? আবারও বলি, গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে গ্রেট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসাবেন? নাউন। আর ভেরিটা কি? অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি বসাবেন? অ্যাডজেক্টিভ। তাহলে এখন আসেন, এখানে আর্টিকেলের পর গেমটা কি? নাউন না? তাহলে নাউনকে মডিফাই করার জন্য কি লাগবে? অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ, এই জন্য হয় কি? গ্রেট। আর এখানে দেখেন আ বিউটিফুল গেম, এই তো। তাহলে এখন আবার বসান, হোয়াট আ গেম আগে ঠিক রাখেন। শুধু গেম আছে নাকি বিউটিফুল আছে? বিউটিফুল আছে পরেরটা। তাহলে দেখেন আর্টিকেলের পর অ্যাডজেক্টিভ আছে, নাউন আছে, তাহলে অ্যাডজেক্টিভ মডিফাই করার জন্য কি বসাবেন? অ্যাডভার্ব বসাবেন, এই জন্য ভেরি বসে। আমার কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে মূল বেসিক। বেসিকটা কি বুঝছেন? শয়তানি বুদ্ধি আরেকটা আছে। হ্যাঁ, ইট ওয়াজ আ গ্রেট গেম আর ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল গেম। তফাৎটা এখানে। এখন অনেকে এভাবেও পড়ায়, আর্টিকেলের পর ওয়ার্ড কয়টা? একটা। একটা থাকলে বসাবেন গ্রেট। আর আর্টিকেলের পর ওয়ার্ড এখানে কয়টা? দুইটা। দুটো থাকলে বসাবেন ভেরি। ওটা হলো ঠাড়া মুখস্থ কথা, আর আমি যেটা বললাম সেটা হচ্ছে বেসিক গ্রামারের কথা, যেটা দিয়ে আপনার বুঝতে সুবিধা হয়। আবারও আসতেছি, যেটা যেটা মুখস্থ হয়। এটা ভুলে গেছেন? আসেন এই জায়গাটা আরেকবার আসেন। আর হাউ থাকলে ভেরি কেন বসে তার একটা ব্যাখ্যা আছে। হাউ স্ট্রেঞ্জ, এই হাউটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর স্ট্রেঞ্জ কিন্তু, সরি, হাউটা হচ্ছে অ্যাডভার্ব আর স্ট্রেঞ্জ কি? অ্যাডজেক্টিভ। এই জন্য অ্যাডভার্বের পরিবর্তে অ্যাডভার্বই বসান লাগে। কথা বুঝছেন? আসেন তাহলে এখন চেঞ্জ করি আরেকবার। এটা কি বলা? হোয়াট অথবা হাউ থাকলে কি বসে? দা ওল্ড ম্যান সেই টু তুলে কি বসাবেন? টোল্ড। পিরিয়ড লম্বা বানামু। ইন ওন্ডার অথবা উইথ ওন্ডার দুটাই হয়। ওই যারা ভুল প্রশ্ন ইয়ে বৈশা দিছে, এতে যা উত্তর দিব এটা বাদ দিয়ে বলবেন, ঠিক না? একদিন মনে হয় ক্লাসে 8টা কি 9টা প্রশ্ন করছিলাম, আল্লাহর রাস্তা উনি ভুলগুলো রেখে নিছে। তাহলে দা ওল্ড ম্যান এক্সক্লেমড ইন ওন্ডার, ভালো কথা, কি বসাবেন?
দ্যাট। এখন আসেন সাবজেক্ট কোনটা? ইওর বিহেভিয়ার। এখন বলেন ইওরটা কোন পার্সন? সেকেন্ড পার্সন কাকে গিয়ে ধরে? অবজেক্ট এখানে কে? তাহলে হবে কি? দ্যাট মাই বিহেভিয়ার ইজ থাকলে হবে কি? ওয়াজ। এখন দেখেন, তাহলে দেখেন ইওর বিহেভিয়ার ইজ এর কাজ শেষ, বাকি থাকলো কোনটা? হাউ স্ট্রেঞ্জ। তাহলে ধরলাম ওয়াজ স্ট্রেঞ্জ, ধরে নেন, কারণ স্ট্রেঞ্জ কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য কি লাগবে? এই যে অ্যাডভার্বটা ভেরি। বুঝছেন? থাকেন থাকেন, একটু শীত খান। বস্তা লাগবে? ও আফা, বস্তা লাগবে? এসি জিনিসটা খারাপ, এটা জানবে, এটা জানেন কিনা জানি না, আপনার ইমিউনিটি সিস্টেম নষ্ট করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়। কিন্তু বর্তমান বাংলাদেশে যেভাবে আমাদের মানে গরম বাড়তেছে, তাতে একটা সময় এসি বাধ্যতামূলক হয়ে যাবে। কথা বুঝছেন? একটা সময় ফ্রিজ কিন্তু ছিল, যখন আমাদের চিন্তা করেন, যখন আমরা ক্লাস 4-5 পড়েন, কারো বাড়ি ফ্রিজ থাকলে মানে সেই বড়লোক পাবলিক। এবং প্রায় মানে পুরো গ্রাম জুড়ে 2-1টা ফ্রিজ পাওয়া যেত, মনে আছে? কারো বাসায় ফ্রিজ টিভি আছে মানে পুরা সেই অবস্থা। ডিশ লাইন এন্টিনা থাকলে, হ্যাঁ, আমরা হচ্ছে চালের উপরে উঠে ঘুরাইতাম যে কখন লাইন পায়, আর নিচ থেকে এখন সিগন্যাল দিবে যে না ঠিক আছে এখন। আসেন পরেরটা, আসেন। আর দিত মুভি রে ভাই, আসেন আসেন আসেন, এটা করেন। What a fool you are। দেখেন what a fool, তাহলে এখানে আর্টিকেল কি? এ না? তাহলে নাউন কোনটা? ফুল। কথা কি বোঝা গেছে? তাহলে গ্রেট বসাবেন না ভেরি বসাবেন? এখানে আর্টিকেলের পর আছে কি? নাউন। কোন অ্যাডজেক্টিভ কি আছে? তাহলে যখন চেঞ্জ করবেন তখন এ ফুলের জায়গায় দিবেন কি? গ্রেটফুল। তাই? আচ্ছা, একটু চেঞ্জ করি তাহলে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে হোয়াট আ বিউটিফুল গার্ল শি ইজ, তাহলে কি দিবেন? গ্রেট বিউটিফুল না ভেরি বিউটিফুল? কথা বুঝছেন? ব্যক্তি বস্তু নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আলিফ লাইলা শুরু হতো আর কারণ গেল। পারফেক্ট। এই গাজীপুরে যে কারেন্টের জ্বালায় আছি রে ভাই আমি। যায় আসে যায় আসে। 14 সাল থেকে ঢাকায় লোডশেডিং খুব কমই দেখছি, এখন যাই পড়ছি প্যারায়। আপা পার্কে যাবেন? দুজন যাইতে পারেন, আমি চা খাওয়ার টাকা দিয়ে দেবো। আপনার তো আগে আলাদা করে দিছে, আপনারা বিয়ে শাদী করছেন নি? ফোনটা করেন নাই? এতে বিয়ে শাদী করছে তো এই জন্য এর হিসাব বাদ, তাই না? এই জন্য বাদ দিচ্ছেন না? আসেন আসেন আসেন, পরেরটা আসেন। হোয়াট আ টাফ ব্যাটল। হোয়াট এর পর আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, তাহলে কি দিবেন?
গ্রেট না ভেরি? তাহলে দা ক্যাপ্টেন এক্সক্লেমিং অন্ডার দ্যাট আগে বসান, ইট ওয়াজ থাকলে দিবেন কি ভাই? হ্যাঁ দেবো। ইট ওয়াজ না ইট হ্যাড বিন? ইট হ্যাড বিন দিয়েন, ইট হ্যাড বিন আ। এখন দেখেন টাফ ব্যাটেল আছে না, তাহলে গ্রেট টাফ নাকি ভেরি টাফ? ভেরি টাফ ব্যাটেল। ব্যাখ্যাটা কি? ব্যাটেল নাউন, টাফ অ্যাডজেক্টিভ, ভেরি অ্যাডভার্ব। in the word থাকলে adverb adjective noun শেষ। কোশ্চেন সলভ একটু আসেন, করতে থাকেন, এক এক করে আগাই। আমি কিছু বলবো না, আমি সাথে বলবো। She said to me, are you happy in your new job? দেখেন আগে বলেন এই আর ইউ হ্যাপি ইন ইওর নিউ জব, এটা কি কোশ্চেন না? কোশ্চেন হলে কি হবে? আস্ক। চারটাতে আস্ক আছে, চারটাতে মি আছে। দেখেন যখন একই সিমিলার থাকবে তখন চারটা একলাগে পড়বেন, মানে চোখের দেখায়। দেখেন এই পর্যন্ত সব সেম, পর্যন্ত সব তাহলে ওয়েদার ইফ তো একই জিনিস, আইও সেম। এখন আসেন হবে পাঁচটা আছে না, পাঁচটা আছে না, তাহলে অ্যামিজার থাকলে হবে কি? ওয়াজ। দেখেন আর কোনো উত্তর পান? না কেউ কি ডি নাম্বার কইছিলেন? টি বলছিল কি আছে এখন কেউ একজন ডি বলছিল, বলছিল ডি বলছিল। যে স্যার বলেন যে বলবে তাকে পুরস্কার দেওয়া হবে। আপনি উত্তর কি দিছেন? শিওর? আচ্ছা, তাহলে মনে হয় আপনার জিনটা এনে আইছে। এক ক্লিয়ার? এগুলো সহজ সহজ কোশ্চেন, এই জন্য ন্যারেশন পড়াইতে মন চায় না। করেন, কারণ ন্যারেশনে বেশি পেঁচাতে পারবে না। এটা মনের কথা বলছেন, না পেঁচাইলে আমি শান্তি পাই না। দেখেন থ্যাংক ইউ থাকলে হবে কি? সিম্পল থ্যাংক। এখন আসে তাহলে শীত, এটা বাদ এটা বাদ, তাহলে শি থ্যাংক, শি থ্যাংক। এখন ইউটা কোন পার্সন? আগে গিয়ে ধরে অবজেক্ট বসান, উত্তর আবারও বি। কথা বুঝছেন? আবার আবেগের তাহলে শি থ্যাংক ইউ, আবেগ যেন কাজ না করে। ঠিক আছে, নেক্সট আসেন 3। এটা তো আরো সহজ। দ্য টিচার সেড থ্যাংক ইউ মাই বয়েজ। তাহলে এখন ধন্যবাদটা দিছে কারে? সেড তো হচ্ছে না, আবার এই ডিও হচ্ছে না, কারণ এখানে অবজেক্ট আগে চলে আসছে, মানে প্যাসিভ কোশ্চেন, প্যাসিভের দরকার নেই। তাহলে আসেন দ্য টিচার টোল্ড দ্য বয়েজ এন্ড থ্যাঙ্কড হিম, এটা নাকি দ্য টিচার থ্যাঙ্ক দ্য বয়েজ? ডান। ঠিক আছে, হয় থ্যাঙ্ক দা বয়েজ অথবা দেয়া লাগবে থ্যাঙ্ক হিজ বয়েজ, কারণ এখানে কি দেখতেছেন? মাই, মাইটা কি টিচারকে গিয়ে ধরে, এই জন্য হচ্ছে মাই বয়েজ। ঠিক আছে, তারে আসেন। এই ট্রিক্স কাজে লাগান, এটা এটা কিন্তু ওয়েল আছে, একটু চেঞ্জ করেন, গতানুগতিক ধারায় করেন না। রাতের কারো ক্লাস ছিল আমার সাথে? আমি ক্যান্সেল করছি অলরেডি। পাঁচটার দিক ছিল না? অফ রাখছি। আমি এই অবস্থায় ক্লাস নিতে দিয়ে দিয়েছি না, আজকে ক্লাস অফ। এটাও নিতাম না,
আসেন, এখন দেখেন বি নাম্বার আর ডি নাম্বার তো বাদ দেওয়া যায় নাকি, মনে রাখবা সেই হয় না, প্যাচটা লাগছে এ আর সি এর মধ্যে। এখন দেখেন এখানে ঝামেলা পাকাইছে কোনটা, ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ, মানে আমি তোমার জন্য কি করতে পারি। তার মানে ম্যানেজার জানতে চাইতেছে কি করতে পারি। যদি এই ওয়েলটা না থাকতো তাহলে আপনি সিম্পলি উত্তর করতে পারেন এই নাম্বারটা। যদি এ নাম্বার মানে ওয়েল না থাকতো তাহলে অ্যান্সার কোনটা করতে পারতেন, এ নাম্বার। ওয়েল নাই ভালো কথা, হোয়াট হি কুড ডু ফর হিম সব ঠিক আছে, কিন্তু ঝামেলাটা বাড়ছে হচ্ছে এখানে কি থাকে, ওয়েল থাকে। ওয়েলের কোনো ব্যবহার পাইছেন এক নাম্বার দিলে, তাহলে ওয়েলটা কি, ওয়েলের পরিবর্তে কিছু একটা বসবে। এটার উত্তর হচ্ছে কোনটা, সি নাম্বার। কেন, দ্য ম্যানেজার ওয়ান্টেড টু নো, শুধুমাত্র কিসের কারণে, ওয়েলের কারণে, এই জন্য উত্তর হচ্ছে হোয়াট হি কুড ডু ফর হিম। উত্তর 4-এর 3, 1 দিলে ভুল করবেন, এই জন্য 1 নম্বর অপশন ওটা রেখে দিয়ে যাতে আপনারা আবেগের তাড়নায় আর না পড়েন। আমার কি কথা বুঝছেন? চার ক্লিয়ার? নেক্সটে আসেন। বুঝা বুঝলেন? দুইটা নিয়ে প্যাচ লাগবে। আগে আসেন, হি সেইড ক্যান ইউ সিং, মানে কোশ্চেন করছে না, তাহলে সি নাম্বার তো আগে বাদ, তাই না? আচ্ছা, কোশ্চেনে কখনো দ্যাট ব্যবহার হয়, বাদ। বাকি আছে কোনটা, ডি আর ডি। আপনার যেটা মন চাইছে সেটা বাদ দিয়ে উত্তর করেন, মানে আপনার কাছে যেটা মন চাচ্ছে যেটা উত্তর করব এটা বাদ দিয়ে উত্তর করেন। ট্রাই করেন তো একটু। বি নাম্বার আনসার। তাহলে আপনার মন কি চাচ্ছিল ডি নাম্বারটা দিতে, এই জন্য উত্তর ডি নাম্বার হয় নাই। ঠান্ডা মাথায় কথা বোঝেন। এটা কেন বললাম জানেন, কারণ আপনাদের সাপোজ আমি আপনাকে বললাম যে হচ্ছে আপনি কি খাইছেন, আপনি আমাকে বললেন না। আচ্ছা, এই নাটার অর্থ কি, আমি খাইনি, তার মানে এটা পূর্ণাঙ্গ বাক্য ছিল যেটা শর্ট ফর্ম হচ্ছে এই নো। কথা কি বোঝা গেছে? যেমন যদি আপনাকে কেউ প্রশ্ন করে কথার কথা যে আপনি কি বিবাহিত, আপনি উত্তর বলবেন হ্যাঁ অথবা কি না। যদি হ্যাঁ বলেন তাহলে পূর্ণাঙ্গ বাক্যটা কি, হ্যাঁ আমি বিবাহিত। আর যদি বলেন যে নো তাহলে কি বলবেন, আমি বিবাহিত নই। তার মানে নো দ্বারা কোনো বাক্য প্রকাশ করে না, নো বলতে কোনো বাক্য হয় না, মূলত কোন একটা বড় বাক্যের শর্ট ফর্ম হচ্ছে নো। আমার কথা কি বোঝা গেছে? তাহলে সে আমাকে বলছে যে ক্যান ইউ সিং, আমি উত্তরে কি বলছি, না, মানে আমি উত্তরে বলছি হচ্ছে না আমি গান গাইতে পারি না। তাহলে বাক্যটা ছিল কি মূলত আই ক্যানট সিং, যেটা শর্ট ফর্ম হচ্ছে নো। ওকে, তাহলে হি আস্কড মি ইফ আই কুড সিং, এই পর্যন্ত সেম, এন্ড এটাও সেম। এখন আসেন, আই সেড নো কি হবে, হবে কি, I said that I could not. Could not টা কি কারণে, কারণ এই যে পাস্ট এটাও পাস্ট। কথা কি বুঝতে পারছেন ভাই? পুরো সিনারি কি ক্লিয়ার আপনারা, যে শুধু নো বা শুধু ইয়েস কখনো কোনো পূর্ণাঙ্গ বাক্য গঠন করে না, এটা হচ্ছে একটা বড় বাক্যের শর্ট ফর্ম। ভাই কথা কি বুঝা গেছে? এই ভাই অনলাইনে যারা আছেন পুরোটা কি বুঝছেন? হ্যাঁ, মুনাফার অঙ্ক আমার ভাল লাগে। আসেন 6, সবচেয়ে সুন্দর লাগে কি জানেন, এই এক সূত্র দ্বারা সবগুলো হয়, এই এক সূত্রে সব আসে, আই ইকুয়াল টু পি এন আর।
আসেন 6। আমি ম্যাথ করলে চায় থাকবেন আমার দিক, কারণ ক্যালকুলেশন আমার খুব দ্রুত হয়। হ্যাঁ, এটা ভাই আপনারা চাইলে ওই যে বললাম, একদিন বলছিলাম যে 1 থেকে 30 ঘরের নাম ঠাড়া মুখস্থ রাখবেন, 1 থেকে 30 স্কোয়ার মুখস্থ রাখবেন, এগুলো কাজে দিবে। ঠিক আছে, তারপরে √1 থেকে √12 পর্যন্ত মনে রাখবেন। তারপরে পার্সেন্টেজ করেন না আপনারা, মনে করেন কোনো কিছু 35%, আপনারা এমনি কাটেন না 35/100, আমার ঠাড়া মুখস্থ 7/20, কাটাকাটি করেন এটাই আসবে। এখন ঝামেলা হচ্ছে 35/100 হচ্ছে 7/20 দিলে ক্যালকুলেশনটা ছোট হয়ে আসে। কথা কি বোঝা গেছে? আপনারা 5% করেন কি 5/100, আমি ধরে নিই 1/20। যদি বলেন 25%, তাহলে 25/100 না দিয়ে সিম্পলি করেন না 1/4, একই তো আসে। এগুলো কাস্টমাইজ করে নেবেন। আসেন, উইল ইউ লিসেন টু সাচ আ ম্যান, তাহলে আজটাকে বসাবেন। কোনো কি দেমের কাহিনী না আছে? তাহলে দেম একটা ধরে নিছে, মানে 4টা অপশনে কি দেম নিয়ে আসছে না, তার মানে অপশন দিয়ে আপনাকে বলে দিচ্ছে যে আমি একটা দেম নিয়ে দিছি আপনাকে, মানে আপনি দিতে বাধ্য। এখন আসেন, এটা কি হি আস্কড দেম, বাক্যটা শুরু হয়েছে কি দ্বারা? অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইফ অথবা ওয়েদার বসবে। তাহলে ইফ অথবা ওয়েদার আছে কোন কোন জায়গায়? এ বাদ বি বাদ, বাকি থাকলো কোনটা? সি আর ডি। তাহলে এখন ইউটা কোন পার্সন? সেকেন্ড। সেকেন্ডটা কাকে গিয়ে ধরে? এই দেম। তাহলে দেমের সাবজেক্টিভ কে? দে। পাঁচটে আসতে হলে উইলটা হয়ে যাবে কি? উড। বুঝা গেছে? 7। ও, এটা একটু ন্যারেশনের কোশ্চেন না, কিন্তু এটা একটা ভার্বের কোশ্চেন, সলভ করেন। ইজাবেলা, না না না, এটা একসাথে, এটা একসাথে। ইজাবেল না তো, ইজাবেলা। ইসা না রে ভাই, ইজা। টিচার তো অনেক কিছু কয়, এই যে আপনারা এটাও ভুল কন। কি সুন্দর করে উচ্চারণ করেন প্রসিডিওর, কন না? অনেক ইংলিশ টিচার আছে, মানে প্রসিডিওর বলবো, উচ্চারণটা প্রসিজার। এটা হচ্ছে ইজাবেলা। ঠিক আছে, আপনি ইসাবেলাই কন। আসেন, দেখেন, সেইড হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর টোল্ড হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। সেইড এর পর টু লাগে অবজেক্ট বসাইতে গেলে, আর টোল্ড এর পর সরাসরি অবজেক্ট বসানো যায়। কথা বোঝা গেছে? সেইড একটা ইনট্রানজিটিভ ভার্ব, আর টোল্ড কি? ট্রানজিটিভ। এখন কি ইনট্রানজিটিভ ট্রানজিটিভ দিয়ে কি মাথা ঘুরতেছে? আমি কিন্তু পড়াইছি ইনট্রানজিটিভ ট্রানজিটিভ। ঠিক আছে, তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব মানে কি? যার পরে সরাসরি অবজেক্ট বসানো যায় না, এখানে টু লাগবে। তাহলে এখন টোল্ড এর পর টু হয় না, সেইং এর পর টু লাগে, এই জন্য এ ও বাদ, ডি ও বাদ। বি নম্বরে সেট এর পর টু লাগে, এটা আনসার দিছেন? ঝড়ে বক পরে ফকিরের কেরামতি পারে। আসেন, নাম্বার 8। যখন প্লিজ দিবেন তখন রিকোয়েস্ট নিয়ে আসবেন। বলেন অ্যান্সার। তাহলে যখনই দেখতেছেন প্লিজ, তার মানে কি রিকোয়েস্ট করছে। তাহলে রিকোয়েস্ট যখন করবে তখন আপনার আগে কি বাদ? এ বাদ, ডি বাদ, বাকি আছে কোনটা? বি আর সি। বলেন। এখন অবজেক্ট তো লাগবে, একটা দিয়ে অবজেক্ট আছে, এই তো। করেন দ্য ডিরেক্ট ফর্ম, আবারও বলতেছি, মানে ইনডিরেক্ট করে দেওয়া আছে, আপনি করবেন উল্টাটা। করেন, একটু উল্টা করেন।
আমিরুল ভাই, প্রসিজন না, প্রসিজার। আপনাদের দুটো নিয়ে প্যাচ লাগবে। বি তে প্যাচ লাগে নাই? না বি কেন প্রেস লাগবে, এটা তো ক্লাস টাইট হবে। দিতে পারেন স্যার, খালি ইন দ্য লাস্ট মর্নিং হবে না। ডি নাম্বার ডি আচ্ছা আসেন, আমরা একটা কি জানি যে পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে চেঞ্জে কি করবেন? পাস্ট পারফেক্ট। এটা পড়ছিলাম না? মানে যদি V2 থাকে তাহলে বসাবেন কি? হ্যাড প্লাস V3। আর কেউ মারা গেলে সেটা কখনো প্রেজেন্ট পারফেক্টে হয় না। মারা গেল মানে কি? পাস্ট অথবা পাস্ট, মানে পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট পারফেক্ট। ঠিক আছে? মরেছে এটা হয় না। ওকে, ওই যেমন করেছে হয়, কাজ করছে, শেষ করছে, ঘুমাইছে, কিন্তু মরছে হয় না, মরলো হয়। ওকে, তাহলে V2 থাকলে হবে কি? হ্যাড প্লাস V3। এখন কথা হচ্ছে এখানে দেওয়া আছে কোনটা? হ্যাড প্লাস V3। তাহলে উল্টোটা করি, V2 তো নিয়ে আসবেন। তাহলে হ্যাজ বাদ, এটা আগেই বাদ ইয়া থাকার কারণে, উদাহরণ সি নাম্বার বাদ, এটা কাটতে গিয়ে এটা কাটছি। এখন হ্যাড ডাইড হবে না, হবে কোনটা? যেহেতু উল্টাটা করবেন এই জন্য। কথা বুঝা গেছে? আবেগের কারণে বি নাম্বার মাইরেন না আবার। আর একটা তথ্য মনে রাখেন, এটা গেল হচ্ছে এই গ্রামেটিক্যাল ব্যাখ্যা। বলেন তো এই বাক্যটা ঠিক না ভুল? এই যে এই বাক্য ঠিক না ভুল? ও রান্না করা আপা, ভুল কেন? ও রান্না করা আপা, ভুল কেন? পাস্ট পারফেক্ট হবে না উনি ভুল করেছে এই জন্য বললাম, ভুল কি লেগে? কারণ আই সাথে পাস্ট ফর্মে তো হবে হতে পারে আপা। ফার্স্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। হ্যাঁ আমি কই কি আমার সারিন্দা বাজাই কি? সারিন্দা মানে জানেন? ভায়োলিনের বাংলা সারিন্দা বুঝলেন? ভায়োলিন বাজান না? ভায়োলিন ইংলিশ তো ভালো বুঝেন, বাংলা কি বুঝেন না? ভায়োলিন মানে সারিন্দা বুঝায়। ভায়োলিন চেনেন তো? তাহলেই হবে। আরে এরকম নিয়ে একটা বাজায় না, দেখেন না? দোতারাই গেছে আবার। আপনারা কাজ করবেন, আগে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন ভায়োলিন। আবার আরেকবার কোন এখানে বাজায়? আচ্ছা তাহলে ঠিক আছে। ঠিকও লাগে। এই বাক্যটা পুরোপুরি ভুল। বাক্যটা ভুল, তার একটা কারণ আছে। কারণটা হচ্ছে কোন বাক্য সরাসরি পাস্ট পারফেক্ট লিখা যায় না। সরাসরি পাস্ট পারফেক্ট লিখা যায় না, একটা রেফারেন্স লাগে। রেফারেন্সটা বলতে কি, দেখেন তো কখনো এরকম কথা শুনছিলেন কিনা? অতীতকালের দুইটা কাজের মধ্যে যে কাজটা বেশি পুরাতন সেটা পাস্ট পারফেক্ট, যে কাজটা কম পুরাতন সেটা পাস্ট ইনডেফিনিট। এই যে একটা সিম্পল জিনিস দেখেন, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, দুটো ঘটনা না? কোনটা কোনটা? ডাক্তার আসা একটা ঘটনা, রোগী মারা যাওয়াটা আর একটা ঘটনা। এখন দুটো ঘটনার মধ্যে কোনটা বেশি আগে ঘটছে? রোগীটা আগে মারা গেছে, তার মানে রোগী ডাইড, হ্যাড ডাইড। আর ডাক্তার যদি পরে আসছে তার মানে কি ডক্টর কেম। ঠিক আছে? আবার যদি হয় ডাক্তার আসার পর রোগী মারা গেল, তাহলে ডাক্তারটা আগে আসছে, তাহলে ডাক্তার হ্যাড কাম আর রোগী ডাইড। মানে অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটা বেশি পুরাতন সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা কম পুরাতন সেটা পাস্ট ইনডেফিনিট। এখানে কোনো কি আগে পরে কিছু আছে? নাই, অর্থাৎ করা যাবে না। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। আফা এখন ঠিক আছে?
ওই জন্য বললাম ঝড়ে বক করে ফকিরের কেরামতি পারে। উনি কইছে ভুল, হ্যাঁ পরে বা ঠিকই আছে। যাই হোক, নাম্বার পাইতেন এটা ঠিক, কিন্তু পরীক্ষা কখনো এত কোশ্চেন দিবে না ঠিক না ভুল, এটা একমাত্র আমি প্যারা দিই। 10 লাস্ট কোশ্চেন। ইয়ে হবে একটা, ফাদার সেইড হবে। অনেক সময় কিন্তু সেইটার পরিবর্তে সেইটাই থাকে। থাক, সমস্যা কি, কিন্তু এটা কি কোশ্চেন মার্ক না? হ্যাঁ, কোশ্চেন মার্ক। এটা কি অ্যাসারিভ আছে? এরকম কোশ্চেন ফেস বলেন। সেইড হচ্ছে না, তাহলে বাকি তিনটা যে কোনো একটা। হোয়ার সারা ওয়েন্ট এটাও হবে না, কারণ আর ইউ গোয়িং, তাহলে আসবে কি ফাদার আক্স সারা, হোয়ার হোয়ার রাখেন, ইউটা কোন পার্সন সারাকে বুঝে, তাহলে হবে কি শি, ইজ এমিজার থাকলে হবে কি ওয়াজ। এই জন্য উত্তর সি নাম্বার। ডান। কথা বুঝছেন? আপনাদের সাথে একটা অনির্দিষ্টকালে ব্রেক। হ্যাঁ, আগে সুস্থ হই। এটা গত পরশুদিন সন্ধ্যা থেকে লাইভ কেটে দিই, সমস্যা নেবে আপনাদের। তাহলে খোদা হাফেজ। গত পরশুদিন থেকে হঠাৎ করে হার্টে পেইন হইতেছে, হঠাৎ সাডেন। গুরুত্ব দিয়ে চিন্তা করলাম হয়তো হইতে পারে কিছু একটা, হোক দেখি। কালকেও ছিল সারাদিন ব্যাংকে প্যারা খাইছি, কাজের মধ্যে ছিলাম, তারপরে রয়ে গেছে। পরে সন্ধ্যার দিক ওষুধ খাইলাম, একটু কম্প্রোমাইজ। আজকে ডাক্তার দেখাইছি, রিপোর্টও পাইছি, আপাতত নরমাল, কালকে দেখান লাগবে আবার। এতটুকুই দোয়া রাখেন যাতে কোনো ভেজাল কিছু না। এটা গ্যাস্ট্রিক পেইন না ভাই। হ্যাঁ